ওয়েলকাম সবাইকে। সেম ফোর কিন্তু 4টে সিসি। তো 4টে সিসিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। মানে চাপটা বেশি আছে, তোমরা এমনিতেও পড়াশোনা খুব একটা করতে চাও না। তো সেই অবস্থায় 4খানা সিসি নিয়ে কি যে করবে, কেড়ে কেড়ে করবে আমি জানি। তো কেড়ে কেড়ে করলেও সেই পড়াশোনাটা তো করতেই হবে, কিছু করার নেই। যখন এই দিকে চলে এসছো, বিপদে যখন পা দিয়েছো, তো পড়াশোনাটা একটু চালিয়ে যেতে হবে। আমি একটা ইন্ট্রোডাকশন ক্লাস করতে চাইছি। সেই ইন্ট্রোডাকশন ক্লাসটাতে কি কি টপিকস আছে, বই কি কিনতে হবে, কখন কখন পড়ানো হবে, কোশ্চিন প্যাটার্ন কেমন, প্রিভিয়াস দিনে কি কোশ্চিন আসতো, সেইগুলো নিয়ে একটা আলোচনা করব। তার মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে একটু তড়িঘড়ি পড়ানো শুরু করা হলো, কারণ 21 তারিখে এখনো অনেকের এক্সাম আছে, এখনো অনেকের এক্সাম আছে। কিন্তু সেই এক্সাম থাকা সত্ত্বেও জানি না কেন যে দুম করে এত তাড়াতাড়ি করে পড়াচ্ছি। তো তোমাদের ইন্ট্রোডাকশন ক্লাস করব, মাঝে প্রয়োজনে কিছু গ্যাপ দেব। 21 তারিখের পর থেকে ফুল ফেসে ক্লাসটা শুরু হবে। তার আগে ক্লাস শুরু করা মানে 21 তারিখে যাদের যাদের ক্লাস আছে তাদের উপর অন্যায় করা হবে, তাদের উপর অন্যায় করা হবে, অবিচার করা হবে। সেম 3-র কোশ্চিন এত ভালো এসছিল, এরকম কোশ্চিন কিন্তু সেম 4-এ নাও আসতে পারে। তো সেম 3 কেমন এক্সাম হয়েছে তোমরা একটু বলো, রেসপন্স করো আমাকে, কেমন এক্সাম হয়েছে। অঙ্কুর, ভালো হয়েছে এক্সাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ভালো হয়েছে, তবে ওই এলপিবিটা কমপ্লিট করতে পারিনি। মানে বেশি লেন্দি ছিল না, কোশ্চিন লেন্দি ছিল। হ্যাঁ, একটু স্যার আর প্রবলেম ছিল। আর আর অ্যানালাইসিসটা? অ্যানালাইসিসে 4 নাম্বার বাদ দিয়ে সবই করেছি। ভেরি গুড। অঙ্কিতা? হ্যাঁ স্যার, আমারও এপিটিতে কিছু বাদ গেছে। আর আর অ্যানালাইসিসে কিছু বাদ গেছে, মানে ওই 8 নম্বরের মতো বাদ গেছে। পেরেছো মোটামুটি? মানে ভালো কোশ্চিন ছিল এইটুকু বলতে পারো, তাই তো? যে কোশ্চিন নিয়ে কোনো হ্যাঁ, টপ কোনো আমরা ওয়ানের বরঞ্চ টপ কমান। আমরা বরঞ্চ যেভাবে পড়িয়েছিলাম তাতে আরেকটু কঠিন কোশ্চিন হলে ভালো হতো। কিন্তু সব একদম পরিচিত কোশ্চেন, যেগুলো যেগুলো পড়ানো হয়েছে সেগুলোই এসছে। একদিক দিয়ে খুব ভালো হয়েছে, সবার পরীক্ষা ভালো হওয়া উচিত। তবু অ্যানালাইসিসে কিন্তু তোমাদের অপ্রিয় সত্য কথা সাপ্লি হতে পারে। মানে তুমি কতটা লিখেছো ঠিকঠাক করে, তুমি কমন পেয়েছো, তুমি জানো যে এই এই জায়গাগুলো এগুলো এসছে, ওগুলো এসে এগুলো এসে সব জানো, কিন্তু লিখতে তো পারবে না। তো কমন পেয়েছো হতে পারে, কিন্তু কমন পেলেই যে তুমি পারফেক্টলি লিখবে এমন কোনো কথা নয়। সো অ্যানালাইসিসে সাপ্লি হওয়ার কিন্তু চান্স আছে, এমন নয় যে অ্যানালাইসিসে সাপ্লি হবে না। তো অ্যানালাইসিসে সাপ্লি হোক আর না হোক, যাই হোক না কেন, একটা আইডিয়া পেয়েছো যে অ্যানালাইসিসটা কি হতে পারে। আমরা শুধুমাত্র পড়েছি কি রিয়েল নাম্বার সিস্টেম, পয়েন্ট সেট থিওরি, সিকোয়েন্স আর সিরিজ, মাত্র এই কটা চ্যাপ্টার পড়েছি। সেগুলোর কন্টিনিউশন হচ্ছে থিওরি অফ ফাংশন, রিয়েল ফাংশন, সেটা একটা সিসি। তারপরে গ্রুপ থিওরির কন্টিনিউশন হচ্ছে গ্রুপ থিওরি 2 আর রিং থিওরি 1, সেটা আরেকটা সিসি। মেকানিক্সটা একদম নতুন পড়বে, ফার্স্ট টাইম পড়বে, মেকানিক্সটা ভালো লাগবে। তারপরের যে সিসিটা আছে সেটা হচ্ছে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস, মানে ভেরিয়েবল সংখ্যা যদি বেড়ে যায় তখন তার ক্যালকুলাসটা কেমন হয় সেটা নিয়ে পড়বে। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের পরবর্তী পার্ট হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটাও তোমরা এই সেমে পড়বে। চারখানা সিসি কোর পেপার, অর্থাৎ এখানে ডিএসসি টাইপের কিছু নেই, বা এখানে তোমার হচ্ছে ওই এলপিপির মতো ডিএসসির পেপারগুলো নেই। এটাতে কি অসুবিধা হলো যে এলপিপিতে একটু হালকা হতো, এখানে কিন্তু হালকার কোনো গল্প নেই, প্রত্যেকটা জায়গা তোমাকে ঠিকঠাক করে পড়তে হবে। আমি একটা ইন্ট্রোডাকশন ক্লাস করছি, কি করতে চাইছি না করতে চাইছি তোমরা বুঝতে পারবে। কিন্তু ফাইনালি আমরা যেন বলি যে 21 তারিখের পর থেকে ফুল ফেসে ক্লাসগুলো শুরু হবে। আমি একটা শিডিউল তোমাদের দিয়েছি যে এই এই টাইমগুলো মেনটেন করে আমরা ক্লাসগুলো করব। সেমিস্টার 4 সব থেকে বড় সেমিস্টার, সেমিস্টার 5 আরও বড় সেমিস্টার আসছে, সেমিস্টার 6-এর সিলেবাস এখনও ক্যালকাটা ইউনিভার্সিটি দিয়ে উঠতে পারলো না। ভাবো ক্যালকাটা ইউনিভার্সিটি কত পেছনে চলছে। সেমিস্টার 6, সেমিস্টার 7, সেমিস্টার 8 কি আছে না আছে কিচ্ছু এখনো দিয়ে উঠতে পারলো না যে সিলেবাসটা কি হতে পারে, কবে দেবে কোনো ঠিক ঠিকানা নেই। তার মধ্যে পরবর্তীতে ছেলেপেলেগুলো আর অ্যাডমিশনই নেবে না। ম্যাথমেটিক্স নিয়ে, আমাদের সময় যেমন ম্যাথমেটিক্স নিয়ে পড়ার জন্য সব লাফালাফি করতো যে অ্যাটলিস্ট ম্যাথমেটিক্সে
একটা ফিউচার আছে, যে কিছু না হলেও স্কুল টিচার হতে পারবো, এই মেন্টালিটিটা ছিল। এখন কি হচ্ছে বলো তো, এখন স্কুল টিচার হওয়ার জন্য লিস্ট বেরোয় না, এখন লিস্ট বেরোয় হচ্ছে বাতিল হওয়ার জন্য লিস্ট, মানে লিস্ট বেরোচ্ছে যে কে কে বাতিলের খাতায় আছে, কে কে যোগ্য কে কে অযোগ্য, তার লিস্ট বেরোচ্ছে। সো তোমরা মোটিভেশনটা পাবে কি করে? পড়াশোনার যে মোটিভেশন, সেই মোটিভেশনটা তোমার আসবে কি করে? কোত্থেকে তোমার মোটিভেশন আসবে? চাকরি পাচ্ছে না, উল্টে চাকরি বাতিল হচ্ছে। তো একদিক দিয়ে ভালো হয়েছে, একদিক দিয়ে এই কারণে ভালো হয়েছে যে অযোগ্যরা তো বাতিল হয়েছে। যোগ্যরা, আমি মনে প্রাণে চাইছি যোগ্যরা একদম তার নিজের চাকরিটা সম্মানের সঙ্গে ফিরে পাক, এটা কিন্তু মনে প্রাণে চাইছি। কারণ যোগ্যরা যদি নিজের চাকরিটা সম্মানে ফিরে পায়, তাহলে টাকা দিয়ে যে চাকরি পাওয়া যায় সেই জায়গাটা তো কোনো না কোনো দিন থামা উচিত ছিল, তাহলে থেমেছে। তাহলে আমি বলবো যে এটা থেমেছে, এটা উচিত ছিল যে টাকা দিয়ে চাকরি পাওয়া যায় না, তোমার ক্রেডিটে চাকরি পাওয়া যাবে, পড়াশোনা করেই তোমাকে চাকরি পেতে হবে। তা কোনো না কোনো দিন এটা থামা উচিত ছিল, এটা সেই থেমেছে, একটা সময় তো অন্তত থেমেছে। এবার পরবর্তীতে স্মুথলি পরীক্ষাগুলো হবে, এটাই মনে প্রাণে আশা করছি। তোমরা জাস্ট বেরোবে, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে মাস্টার ডিগ্রি করবে, বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিএড টিএড করবে, আর সঙ্গে সঙ্গে স্মুথলি সমস্ত পরীক্ষাগুলো হবে, এই কামনাটাই করি। তবেই না পড়াশোনা করাটা সার্থক হবে। যাই হোক, অনেকে কিন্তু একটা ধাক্কা খেয়েছো, সেমিস্টার 1-এ একটা হালকা ধাক্কা খেয়েছো, সেমিস্টার 2-তে গিয়ে বুঝলে যে না, আগের থেকে একটু বেটার পড়তে হবে, সেটা তো তোমরা বুঝেছো। সেমিস্টার 3-তে গিয়ে যদি সিরিয়াস পড়াশোনা করেছো, দারুণ পরীক্ষা হয়েছে, আমি এইটুকু বিশ্বাস করি। কিন্তু সিরিয়াস স্টুডেন্ট খুব কমজন ছিল রে বাবা, খুবই কমজন ছিল। তার মানে এবার তোমরা বুঝেছো যে একটু পড়াশোনা করলে ভালো রেজাল্ট হতে পারে। সেমিস্টার 4-এ সেটা দেখিয়ে দাও, যে হালকা একটু পড়াশোনা যদি করা যায়, সিস্টেমেটিক ভাবে লাইভ ক্লাসগুলো যদি রেগুলার করা যায়, পরপর যদি ক্লাসটা অ্যাটেন্ড করো, অন্তত অ্যাসাইনমেন্টটা যদি তোমরা সাবমিট করো, অনলাইন টেস্টগুলো যদি সাবমিট করো ঠিকঠাক করে, বা কোনো ডিউ ক্লাস যদি না রাখো, তাহলে কমন কোশ্চেন পাওয়া যাবেই, আর ফাইনালি ভালো পরীক্ষা হবে। এই সেমিস্টারে একটা সুবিধা যে এখানে তোমাকে যে মাইনরের পেপারগুলো অতটা আর পড়তে হচ্ছে না, এখানে শুধু ম্যাথমেটিক্সের ওপর গুরুত্ব দেওয়া হলো। সেমিস্টার 4-এর পরে সেমিস্টার 5-এও কিন্তু শুধু ম্যাথমেটিক্সের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই পরের দিকের সেমিস্টারগুলোতে টপিকসগুলো এত কঠিন কঠিন, যেগুলো সচরাচর সবাই পড়াতে পারে না বা চায় না পড়াতে। আর এমনি তো তোমরাও খুব ডেডিকেশন দিয়ে পড়াশোনা করো না বলে অনেকে পড়াতে চায় না। তো পরের দিকের সিসিগুলো, পরের দিকের সেমিস্টারের পরের দিকের টপিকসগুলো কিন্তু একটু হলেও কঠিন, মানে আর ক্যালকুলাস টাইপের টপিকস নেই, এবার একটু চেঞ্জ হয়েছে। তো আমরা সেমিস্টার 4-এর জন্য কি কি পড়াবো না পড়াবো সেটা নিয়ে একটা ডিটেলস তোমাদের আলোচনা করছি। আমার ক্লাস টাইমিংগুলো থাম্বনেলটাতে তোমরা দেখতে পাচ্ছ, ক্লাস টাইমিংগুলো কি কি আছে। এতগুলো ক্লাস কেন করতে হবে? কারণ CC5 বলে যে টপিকসটা আছে সেটা এত বড় ভাবতে পারবে না। মানে তুমি রিয়েল নাম্বার সিস্টেম, সেটিনার, সিকোয়েন্স আর সিরিজ, সামান্য কয়েকটা চ্যাপ্টার মনে হচ্ছিল না, সামান্য, এটা বিশাল বড় চ্যাপ্টার, মানে অনেক বড়। CC5টাই আমাকে ম্যাক্সিমাম টাইম দিতে হবে। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সপ্তাহে একদিন করে পড়ালেই হবে। MBC যেহেতু বাকি পার্টটা স্যার অনেকটাই পড়াচ্ছে, তো সেই জন্য এটা আমার হালকা মুডে একটা ক্লাস করলেই হয়ে যাবে। ওকে, সো যদি বলো যে এই পেপারগুলোর সিলেবাস কি, সেটা বলার আগে আমি তোমাদের খালি বইগুলো দেখাতে চাইছি, বুকগুলো দেখাতে চাইছি। বুকটা হচ্ছে রিয়েল অ্যানালিসিসের এসকে মাপার, আমার যে বুকটা ছিল সেটা স্ক্যান করা হয়েছে এখানে। সো নতুন অ্যাডিশনের যে বইটা, সেটা কিন্তু একটু গেট আপ চেঞ্জ হতে পারে। তো রিয়েল অ্যানালিসিসের এই বুকটা যথেষ্ট এনাফ, এর থেকে ভালো বুক হয় না। বাজারে অনেক বই আছে, আমি আবার বলছি, বাজারে তুমি প্রচুর বুক পাবে, কিন্তু এটা পারফেক্ট বুক। আমিও পড়েছি, আমার আগের জেনারেশনও পড়েছে, আমার পরের জেনারেশনও পড়বে। এমনকি শুধু ক্যালকাটা ইউনিভার্সিটির ছেলেপেলেগুলো নয়, এটা হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গলের আন্ডারেও শুধু না, দিল্লি ইউনিভার্সিটিতেও টিচাররা মাপার বইটাকে ফলো করে, বাইরের ইউনিভার্সিটির টিচাররাও মাপার বইটাকে ফলো করে। সো এটা স্ট্যান্ডার্ড বুক, এই বুকের মতো ভালো বুক নেই। রেফারেন্স বুক হিসাবে অনেক বুক আছে, তার মধ্যে আমি তোমাদেরকে দেখো ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস, পার্থক্যগুলো তোমাদেরকে বলি একটু বুঝতে পারবে।
একটা হচ্ছে রিয়েল অ্যানালাইসিস, আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস। নামগুলো এরকম হলো কেন কোশ্চিন করতে পারো। নাম এমন হওয়ার কারণ হচ্ছে রিয়েল অ্যানালাইসিস মানে শুধু আর এর উপর অ্যানালাইসিস, অর্থাৎ একটা লাইনের উপর অ্যানালাইসিস। রিয়েল অ্যানালাইসিস মানে রিয়েল নাম্বারের উপর অ্যানালাইসিস। তাহলে এটা কেন রিয়েল অ্যানালাইসিস বললো না, এটা বললো ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস বলার উদ্দেশ্য হচ্ছে এটা তার মানে রিয়েল লাইনের উপর অ্যানালাইসিসে সীমাবদ্ধ নয়। এই অ্যানালাইসিসটা R2-র উপরে অ্যানালাইসিস হতে পারে, R3-র উপরে হতে পারে, Rn এর উপরেও হতে পারে। অর্থাৎ এই অ্যানালাইসিসের মধ্যে মাল্টিভেরিয়েট ক্যালকুলাসটাও আছে। তো ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস যদি হয় তাহলে তুমি বুঝবে যে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস অর্থাৎ হায়ার ডাইমেনশনের অ্যানালাইসিসটাও আছে। রিয়েল অ্যানালাইসিস আর ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস দুটোর মধ্যে পার্থক্য একটা আছে। তুমি যদি বলো যে স্যার ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসের কি আরো বুক আছে, আমি বলছি প্রচুর আছে রে বাবা, ভাবতে পারবে না। বাকি বুকগুলো বলিনি কেন, তোমরা যদি দেখতে চাও আমি দেখাবো। দেখো, ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস, অ্যাডভান্স ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস, এটাও অ্যাজ এ রেফারেন্স বুক হিসেবে বলা যেতে পারে। ইউসি উৎপল চ্যাটার্জি, অসম্ভব ভালো টিচার, উনি বঙ্গবাসী কলেজের স্যার ছিলেন। তো উৎপল চ্যাটার্জির যে বইটা সেটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস, প্রায় এই বইটা সমতুল্য। কিন্তু এখানে কি আছে, এখানে শুধু অ্যাডভান্স কথাটি লেখা আছে, মানে ওয়ান ডাইমেনশনের অর্থাৎ রিয়েল নাম্বারের অ্যানালাইসিসটা নেই। সেই কারণে এই বইটা আমি এখন আপাতত রেফার করিনি, কিন্তু এটা ভালো বুক। মাল্টিভেরিয়েট ক্যালকুলাসটা তোমরা এই বই থেকে পাবে। যদি বলো যে আর কি বই আছে, আমি তোমাদের আরও বলছি যে রিয়েল অ্যানালাইসিস ছাড়াও তারপরে চলে আসো আরও একটা, দেখো ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস, এমডি ইসমাইল হক। এটাও কিন্তু ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস। তার মানে এখানে ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস কি আছে, রিয়েল অ্যানালিসিসের পার্টগুলো নেই, তার পরিবর্তে একটু হায়ার ম্যাথমেটিক্সটা আছে, মানে পরবর্তী যে ম্যাথমেটিক্সগুলো আছে সেটা এখানে আছে। এই বুকটা সেমিস্টার 4 থেকে 5-এ যখন যাবে, যখন তোমরা রিমেইন ইন্টিগ্রেশন অ্যান্ড সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন, পাওয়ার সিরিজ করবে, তখন তোমাদের নিতে হবে। তোমরা এক্ষুনি নেওয়ার দরকার নেই, পরের দিকে নিতে পারো। এটা আর একটা বুক। যদি বলো ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস আর কি বুক আছে, আমি যে দেখো ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস, চৌধুরী অ্যান্ড মন্ডল, চৌধুরী অ্যান্ড মন্ডল, এই বইটাও খারাপ নয়। ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস অর্থাৎ রিয়েল অ্যানালিসিসের যাবতীয় কিছু আছে, প্লাস হায়ার ডাইমেনশনে অ্যানালিসিসটাও এখানে আছে। তাহলে ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস আর একটা বুক দেখলি, আমি যে শেষ নেই, এত বুক আছে, ভাবতে পারবে না। তারপরে চলে আসো ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস, এটাও ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস। কি লেখা আছে ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস, সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, না শীতাংশু বন্দ্যোপাধ্যায়, শীতাংশু বন্দ্যোপাধ্যায়। এই বইটা অলরেডি তোমরা হয়তো রিয়েল অ্যানালাইসিসের যে প্রথম দিকের পার্টগুলো ছিল সেইখানে করেছো, তাহলে ওর কন্টিনিউয়েশন হিসাবে এই বইটাতেও লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি আছে, প্লাস তারপরে আরও বেশি কিছু আছে। এটা একটা ভালো বুক, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। এরপরে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস, দেখো ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস এটা ভলিউম 1, মানে তোমাদের বই। এটা এই বইয়ের নাম কি, আমি সব প্রয়োজনে তোমাদের একদম লিস্ট করে দিয়ে দেবো। SN মুখোপাধ্যায় অ্যান্ড AK লায়েক। এরই আবার ভলিউম 2 বলে আরেকটা আছে, সেই ভলিউম 2টা হচ্ছে ওটাই ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস, সেম পাবলিকেশন হাউস থেকে, কিন্তু এই বইটার রাইটারটা হালকা চেঞ্জ হয়ে গেছে, SN মুখোপাধ্যায় কিন্তু S মিত্র। তাহলে এটাও ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস ভলিউম 2, মানে মাল্টিভেরিয়েট ক্যালকুলাসগুলো এখানে আছে। তাহলে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসে তুমি এই সব বইগুলো পেলে। যদি বলো যে আরও কিছু বই আছে, আমি যে হ্যাঁ আছে, শেষ নেই। আমি বলেছিলাম যে এই হলো ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস, এটা খুব ভালো বুক, S চাঁদ পাবলিকেশনের, রায় সিংহানিয়া আর তার সঙ্গে শান্তি নারায়ণ। এটা অনেক পুরনো বুক, খুব ভালো বুক। এলিমেন্ট অফ রিয়েল অ্যানালিসিস, এটা ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস বলছে না, কিন্তু এটা রিয়েল অ্যানালিসিস বলছে, অর্থাৎ রিয়েল অ্যানালিসিসটা দারুণ সুন্দর করে এই বইটাতে বলা আছে। রিয়েল অ্যানালিসিসের শান্তিনারায়ণের বই, এক বাক্যে এই বইটা সবাই চেনে। এছাড়া রিয়েল অ্যানালিসিস ছাড়াও আরও অনেক বুক আছে রে বাবা, মানে শেষ হবে না, এত বুক আছে। এই যে সব রিয়েল অ্যানালিসিস, এগুলো সব অ্যানালাইসিসের পার্ট। এগুলো সেভারাল ভেরিয়েবল, ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল, এটাও তোমার অ্যানালাইসিসের পার্ট, এটাও তোমার অ্যানালাইসিসের পার্ট। এরকম অ্যানালাইসিসের বই শেষ নেই, এত বুক আছে। প্লাস তুমি পরবর্তীতে ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলের আনারুল ইসলামের একটা বুক দেখতে পাচ্ছ, সেটাও কিন্তু ভালো বুক, কিন্তু এর থেকেও ভালো বুক বাজারে বেরিয়ে গেছে, সেই জন্য এই বইটা রেফার করা হয় না। তাহলে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস শুধু বলতে গিয়ে এত কিছু, কিন্তু আমি অত বই রেফার করিনি।
আমার এইটুকু যথেষ্ট, এটা যথেষ্ট। তার সঙ্গে এটা রেফারেন্স বুক হিসাবে এই বইটাকে কেন প্রেফার করেছে যদি কেউ জিজ্ঞাসা করো, তার উত্তর হচ্ছে পড়তে ভালো লাগবে। কালারিং বুক, কালারিং বুক ক্লাস 9-10-এ পড়ে এসছে না, এটা কালারিং বুক, পড়তে খুব ভালো লাগবে, সেই জন্য এই বুকটাকে আমরা রেফার করছি। যদি তোমরা মালিক আরোরার বই না নাও, আমি বলছি কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। যেহেতু প্রত্যেকটা জিনিস প্রায় লিখে দেবো, আমার নোট আছে, নোটটা আমি তোমাদের দিয়ে দেবো, তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। এরপরে চলে আসো, এটা গেল তোমার ম্যাথমেটিক্যাল অ্যানালিসিসের পার্ট। এরপরে চলে আসো পিডি CC7-এ যে দুটো বুক আমার লাগবে। CC7-এ পিডি মানে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে বুকটা ছিল তারই দেখবে লাস্টের দিকের পার্টগুলো হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। বিশাল বড় চ্যাপ্টার, কিন্তু আমাদের সিলেবাসে হালকা করে দিল, একটু কমিয়ে দিল, কিছু কিছু পার্ট একটু বাদ দিল। কেন বাদ দিল সব তোমাদেরকে বলবো। তো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন মাইতি এন্ড ঘোষ সেই বইটাই চলবে, অসুবিধা কিছু নেই। কিন্তু কেউ যদি মনে করো যে আমি আরেকটা দুটো বই কিনতে চাইছি, তাহলে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে তুমি সেম পাবলিকেশন হাউস থেকে ওই দীপক কুমার ঘোষের একটা বই আছে, সেটাও নিতে পারো। কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব, যদি তোমার কাছে আপ টু ডেট নতুন বুকটা থাকে, তোমরা আর এই বইটা নেওয়ার দরকার নেই, এখান থেকেই হয়ে যাবে। ওকে, এটা দারুণ বই, এই বইয়ের বিকল্প নেই। যদি বলো যে বিকল্প বুক কি আছে, আমি বলছি হ্যাঁ, একটা বিশাল বড় একটা মোটা বুক আছে, সেই বইটা হয়তো সবাই নিয়েছো, জানো তোমরা। দিস ওয়ান, অর্ডিনারি অ্যান্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এত ভলিউম। এই বুকটা হচ্ছে এমডি রায় সিংহানিয়া, যেটা আমি বলেছিলাম শান্তিনারায়ণের সঙ্গে রায় সিংহানিয়ার অ্যানালাইসিসের যে বুকটা, সেই বইটা। তো অর্ডিনারি অ্যান্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই বইটা নিতে পারো। না হলে তোমরা যদি বলো যে আমি এটা পিডিএফগুলো নেব, এই বইগুলোর পিডিএফ আছে, এগুলো সমস্ত বুক এর পিডিএফ সুন্দর করে আছে, কিন্তু পিডিএফ পড়লে একটু অসুবিধাই হয়। যদি তোমার মনে হয় যে আমি পকেট মানি বাঁচিয়ে বাঁচিয়ে বই কিনতে ভালোবাসি, তাহলে নিয়ে নেবে। আর যদি বলো না বুক কিনবো কি করে স্যার, অফলাইন ক্লাসে তো যাওয়ার প্রশ্নই নেই, আর অফলাইন ক্লাস কলেজ টলেজ যাও না তোমরা, তার জন্য পকেট মানিও বাঁচে না, আর পকেট মানি না বাঁচলে তুমি এত বুক কিনবে কি করে, সেটাও একটা ব্যাপার। যদি না কেন অসুবিধা কিছু নেই, কিন্তু কিছু কিছু বুক আছে যেগুলো বলে না যে সম্পত্তি টাইপের, অ্যাসেট টাইপের। তো এই সব বইগুলো হচ্ছে অ্যাসেট, মানে একটা বুক নিলে সমস্ত জিনিস কভার হয়ে যাবে। অ্যানালাইসিসে যদি তোমরা বলো যে, কেউ যদি বলো যে স্যার অ্যানালাইসিস, যত অ্যানালাইসিস আছে সমস্ত অ্যানালিসিসগুলোর একটা স্পেশাল একটা বুক নেই বিদেশি রাইটারের? আমি যে হ্যাঁ আছে। সেই বইগুলো কি জানো তো? অ্যাপোস্টল, এটা অ্যানালিসিস কিন্তু ক্যালকুলাস। ভলিউম 1 মানে 1 ভেরিয়েবলের ক্যালকুলাস, অ্যাপোস্টলের বুক। ভলিউম 2 মানে হচ্ছে 2 ভেরিয়েবলের ক্যালকুলাস। এই দুটো বুক থেকেই বাকি বইগুলো কপি পেস্ট করেছে। অর্থাৎ এইগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড বুক। এই বুকের আন্ডারে মাপার যে বইটা দেখতে পাচ্ছ, এই বুকের আন্ডারে ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস যত বুক দেখতে পাচ্ছ সব এই বুকের আন্ডারে। সো এটা পাওয়ারফুল বুক, চাইলে তোমরা লাইব্রেরি থেকে তুলে একবার একটু উল্টে পাল্টে দেখতে পারো। যদি তোমার মনে হয় যে এটা দেখার দরকার আছে, একবার তোমরা একটু দেখতে পারো। এই গেল আমার পিডির বইয়ের কথা বললাম। এরপরে যেটা বলছি দেখো, MVC1। এখানে তোমাদেরকে বলেছে MVC1 মানে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 1। কিন্তু মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 1 বললে কি হবে, প্রায় ম্যাক্সিমামটা কভার করেছে, সামান্য কয়েকটা জিনিস বাদ দিয়েছে, যেটা পরবর্তীতে আসবে তখন লেখা থাকবে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 2। এবার মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 1-এ এত বড় সিলেবাস করে দিয়েছে, সেখানে আবার ইন্টিগ্রেশন পার্টটাও ঢুকিয়ে দিয়েছে, যে পার্টটা আমি তোমাদের পড়াবো। কারণ ইন্টিগ্রেশন পার্ট মানে হায়ার ডাইমেনশনে অ্যানালাইসিস, তো ইন্টিগ্রেশন পার্টটা আমি করাবো। মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের অনেক বুক তুমি পাবে, কিন্তু এমডি ইসমাইল হকের একটা ভালো বুক বাজারে এই বুকটা বেরিয়েছে, আমার খুব পছন্দসই বই, দেখেও অন্তত ভালো লাগছিল, এই ছবিটা দেখে অন্তত তোমাদের ভালো লাগবে। তো এই বুকটা তোমরা মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের জন্য নিতে পারো। মাল্টিভেরিয়েট ক্যালকুলাস কিন্তু 60 মার্কস আছে, সো পুরোটা এই বুকে পেয়ে যাবে। 60 মার্কস পুরোটা একটা বুকে পেয়ে যাবে। যদি তোমরা আনারুল ইসলামের বইটা যদি নাও মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের জন্য, তাহলে এর ইন্টিগ্রাল পার্টটা এখানে পাবে না। তাহলে ইন্টিগ্রাল পার্ট যদি না পাও,
তাহলে তার জন্য আবার তোমাকে নতুন অন্য কোনো বুক কিনতে হচ্ছে। আমি বলছি এটা যথেষ্ট, এনাফ। নাম কি? এমডি ইসমাইল হক, তারপরে এমডি সাইবার রহমান, আর হচ্ছে পল্লবজ্যোতি পাল। পল্লবজ্যোতি পাল, আমি রাইটারের নাম হয়তো ভুল লিখেছিলাম কিনা জানি না, সাবির লিখেছি, এটা সাইবার রহমান হবে। সো যাই হোক, এই বুকটা নতুন এডিশন, খুব ভালো বুক। এই বুকটা তোমরা টেকনো ওয়ার্ল্ড পাবলিকেশন থেকেও পেয়ে যাবে। টেকনো ওয়ার্ল্ড পাবলিকেশন থেকে তোমরা এই বুকটা নিতে পারো। ঠিক রেফারেন্স বুক হিসাবে আমি বলবো না, এটাকে মেইন বুক হিসাবে বলবো। মাল্টিভেরিয়েট ক্যালকুলাস আছে 60 মার্কস, এটা হচ্ছে 15 মার্কস। 60 আর 15, এই 60 মার্কসের মধ্যে আমি ইন্টিগ্রাল পার্টটা পড়াবো, আর পয়েন্ট স্যার হচ্ছে তোমার প্রথম পার্টটা পড়াবে, ক্যালকুলাসের প্রথম পার্টটা পড়াবে। ঠিক আছে, চলে আসো রেফারেন্স বুক হিসাবে। পিডির আর একটা বুক বলছিলাম, এটা রেফারেন্স বুক হিসাবে। এই গেল আমার টোটাল জায়গা। আমি এবার তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে সিলেবাসটা কি আছে, সেটা খুব দরকার। একবার তোমরা সিলেবাসটা দেখলে বুঝতে পারবে যে কি হচ্ছে। পরপর আমি তোমাদের সিলেবাসগুলো বলবো। CC5 এর সিলেবাস, CC5 এর সিলেবাস তুমি পাবে কোথায়? আমি দেখবে অ্যাপের মধ্যে সাজিয়ে দিয়েছি। যদি বলো যে অ্যাপে স্যার এখনো রিকোয়েস্টটা পাঠাতে পারিনি, তাহলে তোমরা রিকোয়েস্টটা পাঠাও। অ্যাপের ডেস্কটপ ভার্সন হচ্ছে এটা। তো ডেস্কটপ, আর তোমরা যদি কেউ ল্যাপটপ থেকে দেখো তাহলে এই ধরনের ভার্সন আসবে। এখানে ব্যাচে যাব, ব্যাচে গেলে আমাদের ব্যাচে দুটো কোর্স ক্রিয়েট করা আছে। একটা হচ্ছে থিওরি অফ রিয়েল ফাংশন, অ্যাকচুয়ালি এটা অ্যানালাইসিস 2। থিওরি অফ রিয়েল ফাংশনের আন্ডারে আমি কন্টেন্টে যদি যাই, কন্টেন্টে গেলে স্টাডি মেটেরিয়ালে যাবে। স্টাডি মেটেরিয়ালে গেলে সেখানে দেখো সিলেবাস অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কোশ্চিন বলে লেখা আছে। সিলেবাস অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কোশ্চিন বলে লেখা আছে, সেখানে যাবে। সিলেবাস অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কোশ্চিনের মধ্যে CC5 সিলেবাস, থিওরি অফ রিয়েল ইকুয়েশন। তাহলে এই হলো আমার CC5 এর সিলেবাস, থিওরি অফ রিয়েল ফাংশন। এবার এই সিলেবাসটা একটু ডিটেলস আলোচনা করতে চাইছি, কারণ আমি বলেছিলাম ইন্ট্রোডাকশন ক্লাস করব, একদম ডাইরেক্ট সাবজেক্টে ঢুকবো না। কিন্তু এই সিলেবাসটা তোমার জানার খুব দরকার আছে। দেখো সিলেবাস দেখলে তোমরা বুঝবে যে স্যার এগুলো নতুন কি, এগুলো সব পড়েছি। কি পড়েছো? লিমিট পড়েছো, কন্টিনিউটি পড়েছো। লিমিট কন্টিনিউটির পরে লাস্টের দিকে তুমি পড়েছো কি? ডিফারেন্সিবিলিটি। তাহলে গ্রুপ বিতে ডিফারেন্সিবিলিটি, গ্রুপ এতে লিমিট কন্টিনিউটি। কোথায় পড়েছো? না 12-এ, ক্লাস 12। কি পড়েছো? এইগুলোর ক্যালকুলাস করেছো। সো লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি তার ক্যালকুলাসটা করেছো। আমি কি করবো এবার? অ্যানালাইসিস করব। তাহলে ক্যালকুলাস আলাদা, অ্যানালাইসিস আলাদা। অ্যানালাইসিস মানে এখানে বিশ্লেষণ করতে যাচ্ছি। ক্যালকুলাস মানে ফর্মুলা জানা আছে, অঙ্ক করছি। ক্যালকুলাস মানে ফর্মুলা জানা আছে, অঙ্ক করছি। তাহলে সেই জায়গাটা আর পড়বো না। আমরা কিন্তু এবার অ্যানালাইসিস পড়তে চাইছি, লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি, এইটুকু টপিক সিলেবাসে। তার আন্ডারে কত কি আছে সেটা পরের ব্যাপার। তো লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি এটা হচ্ছে আমার CC5 এর সিলেবাস। ডিটেল সিলেবাসে যাওয়ার দরকার নেই, কিন্তু একটা জিনিস তোমাদের বললে বুঝতে সুবিধা হবে। মনে করো আমি সিলেবাস যখন ব্রেক করছি, তো শুরুতে বলছি যে CC5 এর সিলেবাস। CC5 এর প্রথম সিলেবাসটা কি বললাম? লিমিট, তারপরে লিমিট অফ এ ফাংশন। 2 নম্বর সিলেবাসটা কি? 2 নম্বর হচ্ছে কন্টিনিউটি। 3 নম্বর কি বললে? 3 নম্বর হচ্ছে ডিফারেন্সিবিলিটি। ডিফারেন্সিবিলিটি, লিমিট একটা, কন্টিনিউটি একটা, ডিফারেন্সিবিলিটি একটা। এইটুকু সিলেবাস হচ্ছে আমাদের CC5 এর মধ্যে। ওকে, CC6-এ অন্য কিছু আছে, মেকানিক্স আছে। CC7টা আমি এখানে ভাবাচ্ছি। CC7 মানে কি? এটাকে যদি আমি বলি যে আর এর মধ্যে অ্যানালাইসিস, তাহলে আর এর মধ্যে লিমিট, আর এর মধ্যে কন্টিনিউটি, আর এর মধ্যে ডিফারেন্সিবিলিটি। ঠিক, এবার CC7 চলে আসো। CC7 মানে n ডাইমেনশনাল স্পেসে অ্যানালাইসিস। আর n ডাইমেনশনাল স্পেস, সেখানে n এর মান মিনিমাম তোমার 2 এর থেকে বেশি হবে। কারণ যদি 1 হয় তাহলে তো এটাই, তাহলে মিনিমাম 2 এর থেকে বেশি হবে, তার বেশিও হতে পারে। তাহলে এই অ্যানালাইসিসের মধ্যে কি কি আছে রে বাবা? এই অ্যানালাইসিসেও তুমি পাবে লিমিট কাকে বলে, লিমিট কাকে বলে। এখানেও তুমি পাবে
কন্টিনিউইটি কাকে বলে, লিমিট কাকে বলে, কন্টিনিউইটি কাকে বলে। প্রশ্ন আসতে পারে যে এখানে তো 2 ডাইমেনশনের মধ্যে লিমিট, তাহলে সেই লিমিট তো আবার ডাবল লিমিট বলা উচিত। আমি বলছি ইয়েস, তাহলে এই লিমিটটাকে ডাবল লিমিট বলা উচিত, রিপিটেড লিমিট বলা উচিত। তার মানে এই লিমিটটা আবার ভাগ আছে, একটা হচ্ছে ডাবল লিমিট, একটা রিপিটেড লিমিট। এইখানে তারপরেটা কি আছে, কন্টিনিউইটি। তাহলে কন্টিনিউইটিতে আমি বলবো যে ডাবল ভেরিয়েবল ফাংশনের কন্টিনিউইটি, তাহলে কন্টিনিউইটিও একটু ভাগ হবে, তাহলে সেটাও আছে। তারপরে কি আছে, তারপরে আছে ডিফারেন্সিবিলিটি। কিন্তু ডিফারেন্সিবিলিটিতে কি থাকবে, ডিফারেন্সিবিলিটিতে থাকবে আবার পার্শিয়াল ডেরিভেটিভ। তুই বলছো কেন স্যার পার্শিয়াল ডেরিভেটিভ, তার উত্তর হচ্ছে যে টোটাল ডেরিভেটিভ হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে হয়। তাহলে যদি আমি এক্স আর ওয়াই এর ফাংশন হয়, শুধু এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করাটাকে বলছি পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ আসবে, ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করা পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে সেই টপিকসটা এখানে আসবে। নেক্সট চলে আসো, এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তারপরে সিলেবাসের ডিটেলস জায়গাগুলো আর বলছি না, এরপরে ইমপ্লিসিট ফাংশন, জ্যাকোবিয়ান, ম্যাক্সিমা মিনিমা এগুলো আসবে। এবার এরপরে আরো কি আসবে আমি একটু তোমাদের ভাবানোর চেষ্টা করছি। কেউ একজন বলো তো রে বাবা, ক্লাস 12-এ সব থেকে ভালো টপিকস কি ছিল, ক্যালকুলাসটা। তা ক্লাস 12-এ তুমি লিমিট, কন্টিনিউইটি, ডিফারেন্সিবিলিটি পড়ার পর আর কি পড়েছিলে? ডিফারেন্সিয়েশন পড়েছিলাম আর ইন্টিগ্রেশন পড়েছি। তাহলে এরপরে ইন্টিগ্রেশন পড়েছিলে। তাহলে এই হলো নেক্সট সিলেবাস। নেক্সট সিলেবাস হচ্ছে ইন্টিগ্রেবিলিটি। ইন্টিগ্রেবিলিটি কিন্তু আমরা এইচএসে যে ইন্টিগ্রেশনটা করেছিলাম সেই ইন্টিগ্রেশনের নাম হচ্ছে নিউটন ইন্টিগ্রেশন। আমরা যেটা পড়েছিলাম সেটা নিউটন ইন্টিগ্রেশন। নিউটন ইন্টিগ্রেশনে দেখানো যায় যে অনেক ডিফেক্ট আছে, সেই ডিফেক্টগুলোকে ওভারকাম করার জন্য গ্র্যাজুয়েশন লেভেলে আমরা যে ইন্টিগ্রেশনটা পড়ছি সেই ইন্টিগ্রেশনটার নাম হচ্ছে রিমেইন ইন্টিগ্রেশন। ম্যাথমেটিশিয়ান রিমেন, জার্মান ম্যাথমেটিশিয়ান রিমেন, উনি এক ধরনের ইন্টিগ্রেশন দিলেন, যে ইন্টিগ্রেশনটাকে বলা হচ্ছে রিমেইন ইন্টিগ্রেশন। কি বললাম বুঝতে পারলে? রিমেইন ইন্টিগ্রেশন, তারপরে আর কি আছে, লেবেক ইন্টিগ্রেশন। তাহলে আমরা এই ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেবিলিটিটা পড়বো কোন সেমে জানো? সেমিস্টার 5-এ। শুধু এই সামান্য টপিকসটা প্রায় 50 নম্বর, 50 মার্কস হচ্ছে এই ইন্টিগ্রেশনটা। আমি কি করে হতে পারে বলতে পারো? তার উত্তর হচ্ছে ইন্টিগ্রেবিলিটি যখনই আসবে তখন নিউটন ইন্টিগ্রেশন আসবে, তারপরে রিমেইন ইন্টিগ্রেশন আসবে, লেবেক ইন্টিগ্রেশন আসবে, আরেকটা আসবে ইমপ্রপার ইন্টিগ্রেশন। তো রিমেইন ইন্টিগ্রেশন, লেবেক ইন্টিগ্রেশন, ইমপ্রপার ইন্টিগ্রেশন, এই পুরো টপিকসটা মিলে এটা প্রায় 50 মার্কস হচ্ছে, 50 না হলেও 40 মার্কস হচ্ছে এই সেমিস্টার 5-এ। সেমিস্টার 5-এর প্রায় 50 মার্কস হচ্ছে সেমিস্টার 5-এর টপিক, দিস ওয়ান ইন্টিগ্রেবিলিটি। এবার আরও কিছু থাকতে পারে, সেটা কি সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন, পাওয়ার সিরিজ, এইগুলো দিয়ে একদম একটা সিসি। সেটা খুব সম্ভবত 7, 8 পর্যন্ত পড়ছো, 9 সিসি 9টা হচ্ছে তোমার সেমিস্টার 5-এ গিয়ে পড়বে। তাহলে তোমার ইন্টিগ্রেশন বুঝতে গেলে তুমি লিমিট, কন্টিনিউইটি, ডিফারেন্সিবিলিটি বুঝবে না, এটা হতে পারে না। সো লিমিট, কন্টিনিউইটি, ডিফারেন্সিবিলিটি তোমাকে বুঝতেই হবে, দেন এই ইন্টিগ্রেশনটা, যেটা আমি সেমিস্টার 5-এ গিয়ে পড়বো। এবার প্রশ্ন হচ্ছে, যদি রিয়েল অ্যানালাইসিসে ইন্টিগ্রেবিলিটি পড়ো নিশ্চয়ই তাহলে আরএন এর মধ্যেও ইন্টিগ্রেবিলিটি পড়বো। রিয়েল অ্যানালাইসিসের ইন্টিগ্রেবিলিটিতে দেখবে এরকম সিম্বল আছে, তাহলে আরএন এর মধ্যে ইন্টিগ্রেশন মানে এমন সিম্বল হবে, ডাবল ইন্টিগ্রেশন। যদি 3টে থাকে তাহলে এমন হবে, 4টে থাকলে এমন হবে ইন্টিগ্রেশনের সিম্বলগুলো। তাহলে হায়ার ডাইমেনশনে ইন্টিগ্রেবিলিটিটা হচ্ছে দিস ওয়ান। কি করেছে জানো তো, যে সমস্যাটা করেছে সেটা তোমাদেরকে বলি। সিসি 7-এ আবার এই সিলেবাসটাকে ঢুকিয়ে দিয়েছে। পড়াতে গেলে কি প্রবলেম হবে, তুমি 1 ডাইমেনশনে ইন্টিগ্রেবিলিটি ভালো করে জানো না, তোমাকে হায়ার ডাইমেনশনে ইন্টিগ্রেবিলিটিটা সেমিস্টার 4-এ সিসি 7-এ ঢুকিয়ে দিল। তার মানে এই ইন্টিগ্রেবিলিটি পড়াতে গেলে রিমেইন ইন্টিগ্রেশনে যে কনসেপ্টগুলো ছিল সেগুলো তোমাকে কিছুটা হলেও টাচ করে যেতে হবে। সেই জন্য এটা বড্ড টাফ করে দিল, পুরো গল্পটাই পুরো চেঞ্জ করে দিল। যদিও এই ইন্টিগ্রেশনটার তাহলে অ্যাপ্লিকেশনটা করতে বলছে, তারপরে এটা ক্যালকুলাস টাইপের মনে হবে, অ্যানালাইসিস তো মনেই হবে না। তুমি বলছো কেন? কারণ অ্যানালাইসিস তো তুমি এখানে মিসিং। 4 নাম্বার যেটা
যেটা সেমিস্টার 5-এ গিয়ে পড়বে সেটা না পড়ে সেমিস্টার 6-এ গিয়ে তোমাকে ইন্টিগ্রেবিলিটি পড়তে বলছে। ইন্টিগ্রেবিলিটি পড়তে বললে তাহলে এখানে অনেকগুলো পার্ট থাকবে, আমি বলছি ইয়েস। তাহলে এর প্রথম পার্ট থাকবে মাল্টিপল ইন্টিগ্রাল। মাল্টিপল ইন্টিগ্রাল, মাল্টিপল ইন্টিগ্রাল যদি থাকে তাহলে নিশ্চয়ই ইন্টিগ্রেশন ইউজ করে তাহলে রিপিটেড ইন্টিগ্রাল বলে একটা থাকবে। রিপিটেড ইন্টিগ্রাল হয়ে যাওয়ার পরে এবার তার প্রসিডিওরগুলো আসবে, চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন আর চেঞ্জ অফ ভেরিয়েবল, সেরকম আসবে। যখনই তুমি ইন্টিগ্রেশন পাচ্ছ, ইন্টিগ্রেশন দিয়ে এরিয়া তৈরি হয়, তাহলে এরিয়া বলে একটা টার্ম থাকবে। ইন্টিগ্রেশন দিয়ে ভলিউম তৈরি হয়, তাহলে ভলিউম বলে একটা টার্ম থাকবে। আর একটা থাকবে ডিফারেন্সিয়েটিং আন্ডার ইন্টিগ্রাল সাইন। তাহলে এই টপিক্সটা কিন্তু আমি পড়াবো, ইন্টিগ্রেবিলিটির এই পার্টটা পড়াবো। যদিও ওয়ান ডাইমেনশনের লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি না পড়ালে তোমরা এইগুলো বুঝতে পারবে না। তাহলে এগুলো পড়িয়ে নেওয়ার পর তারপরে এটা বুঝবে। তো CC5 CC7 এর এই হচ্ছে টপিকস। তার সঙ্গে থাকবে, এর সঙ্গে 5 নম্বর একটা নতুন টপিকস থাকবে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েটিং আন্ডার ইন্টিগ্রাল সাইন। যেগুলো পড়ালে বুঝতে পারবে। তা আমার যে সিলেবাস, সেই সিলেবাসের হিউজ পোর্শন হচ্ছে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি। সেটা দুবার পড়বে। যদি বলো এখনো সিলেবাসটা দেইনি অবশ্য, যদি বলো যে স্যার পরবর্তীতে সেমিস্টারে আরো তো কিছু টপিকস থাকা উচিত, আমি যে হ্যাঁ, সেই টপিকসের মধ্যে এরপরের সিলেবাসে থাকবে ম্যাট্রিক্স স্পেস বলে একটা টপিকস থাকবে। এই ম্যাট্রিক্স স্পেস বলে যে টপিকসটা দেখছো, সেটার সিলেবাসটা এখনো দেয়নি, কারণ ওটা সেমিস্টার 6-এ আছে। সেখানে কি পড়বো যদি কেউ বলো, তার প্রথম উত্তর হচ্ছে সেখানেও আমরা পড়বো লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি। তবে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি তুমি ওয়ান ডাইমেনশনে না পড়লে এই হায়ার ডাইমেনশনে পাবে না। তারপরের সেমিস্টারে যদি কেউ জিজ্ঞাসা করে যে তারপরেও আমাদের কিছু থাকবে, আমি যে হ্যাঁ থাকবে। তখন থাকবে টপোলজি বলে একটা টপিক থাকবে, টপোলজি। তাহলে সেই টপোলজিতে আমরা কি পড়বো, সেই লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, তার সঙ্গে সেটিনারের যে গল্পগুলো ছিল, সিকোয়েন্স আর সিরিজ, এইগুলো পড়বো। তার মানে ম্যাট্রিক্স স্পেস টপোলজিগুলো পড়তে গেলেও তোমার এই সমস্ত টপিকগুলো পড়তেই হবে। এই সমস্ত টপিকস না পড়ে তুমি এগোতে পারবে না। ওই জন্য সেমিস্টার 3-এর অ্যানালাইসিসটাকে স্পেশাল গুরুত্ব দেওয়া হয়, যেটা অলরেডি পড়ে নিয়েছো। সেমিস্টার 5-এর অ্যানালাইসিসটাকে স্পেশাল গুরুত্ব দেওয়া হয়, কারণ এই অ্যানালাইসিস ছাড়া আমি এগোতেই পারবো না। সব থেকে টাফ অ্যান্ড কঠিন টপিকস কি জানো তো? 2 নম্বরটা। কন্টিনিউটিতে এত ঘাটানো আছে তুমি ভাবতে পারবে না। অ্যানালাইসিস তো তোমার মনেই হবে যে সত্যি স্যার অ্যানালাইসিস পড়ছে, যে বিশ্লেষণ করতে 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 ক্লান্ত হয়ে যাব। এপসাইলন আর ডেল্টা, এপসাইলন ডেল্টা এইসব নিয়েই আলোচনা করা হবে। সেটা হচ্ছে এই কন্টিনিউটিতে আমরা পাবো। খুব কঠিন, যদি না বোঝো মুখস্থ করা যাবে না, কিন্তু যদি বুঝে নাও, যদি আমি পরপর স্টেপ ওয়াইজ আমাকে বোঝাতে পারি, তাহলে সব থেকে সহজ সাবজেক্ট, সব থেকে। ওই জন্য মিশ্র প্রতিক্রিয়া হয়। কেউ কেউ বলে স্যার দারুণ লাগলো, কেউ কেউ বলে খুব বাজে লাগলো। মিশ্র প্রতিক্রিয়া এই টপিকসগুলোতে হয়। মিশ্র প্রতিক্রিয়া কিন্তু ক্যালকুলাস টাইপের টপিকসগুলোতে হবে না। সেইগুলোতে তোমাকে বোঝালে ঠিক বুঝে যাবে, কিছু তো একটা প্রসিডিওর করেছে। এই টপিকসগুলো মিশ্র প্রতিক্রিয়া হয়। আগে কি হয়েছিল সেটা বলি। আমরা যখন পড়তাম তখন এই পার্টের সঙ্গে আরেকটা লেজুর পার্ট দিত, যেটা ক্যালকুলাস টাইপের। তাতে কি হতো, এটা যদি আমি ইগনোর করতাম, ওই টপিকসটা দিয়ে পাস করে যেতাম। এখন কি হচ্ছে, একটা পুরো সিসি জুড়েই এই টপিক। তা সিসি জুড়েই যদি যখন এই টপিকসটা তুমি এর অল্টারনেটিভ হিসাবে কিছু পাচ্ছ না, স্কোরিং পেপার বলে কিছু পাচ্ছ না, তাহলে এটা তোমার পড়তেই হচ্ছে। যদি ইগনোর করছো তো ফেল করে যাচ্ছ, সাপ্লি পেয়ে যাচ্ছ। এই একটা সমস্যা। এই দুটো টপিকস নিয়ে আমরা পড়াবো। এর পরের যে সিলেবাসটা আছে সেটা তোমাদেরকে একটু খালি বলি। সিলেবাসটা বলছি, যেমন গ্রুপ থিওরি, কি এটা আছে 2। তারপরে কি আছে রিং থিওরি। গ্রুপ থিওরিতে কি পড়বে, যেটা আমরা শেষ করেছিলাম তার কন্টিনিউয়েশন। অর্থাৎ আমি বলেছিলাম কোসেট আর ল্যাগ্রাঞ্জের থিওরেম। কোসেট ল্যাগ্রাঞ্জের থিওরেম পর্যন্ত পড়ার পর তারপর কি আসা উচিত, নর্মাল সাবগ্রুপ। তো নর্মাল সাবগ্রুপ দিয়ে শুরু হবে গ্রুপ থিওরি, অসম্ভব ভালো লাগবে। তারপরে তোমার আচ্ছা, গ্রুপ থিওরির জন্য ভালো বুক দিস,
আমরা প্রথম সেমিস্টার 2-তে পড়েছিলাম বেসিক অ্যালজেব্রা। বেসিক অ্যালজেব্রা কথাটির মানে কি? ওই সেট, রিলেশন, ম্যাপিং, এগুলো বেসিক অ্যালজেব্রা। তারপরের যে সেমিস্টারটা পড়লাম, সেমিস্টার 3 গ্রুপ থিওরি, ওটা হলো হায়ার অ্যালজেব্রা। মানে বেসিক অ্যালজেব্রা থেকে বেরিয়ে এসে একটু হালকা একটু বেশি অ্যালজেব্রা। তো হায়ার অ্যালজেব্রার মধ্যে গ্রুপ থিওরি পড়ছে। এবার গ্রুপ থিওরি 2 আর রিং থিওরি, সেইগুলো হচ্ছে অ্যাডভান্স অ্যালজেব্রা। ওই জন্য এই বইটার নাম হচ্ছে অ্যাডভান্স অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। তো অ্যাডভান্স অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার জন্য এমডি ইসমাইল হক খুব ভালো বুক। এই বুকটা তোমরা নিতে পারো অ্যাজ এ রেফারেন্স বুক হিসাবে। আর মাপার বই তো আছে, সো মাপার বুক তো আছেই। মাপার বুক ছাড়া অ্যাজ এ রেফারেন্স বুক হিসাবে আমি বলছি এই বইটা। এইগুলো না সবাই রেফার করে না, তার কারণ হচ্ছে এগুলো রিসেন্ট দিনে বেরিয়েছে। আর আমি যেহেতু নিজেও পড়িয়েছি, আমি জানি যে এরকম টাইপের বইগুলো যথেষ্ট ভালো বুক। তোমাদেরকে যদি এই বইগুলো রেফার করা হয়, তোমরা খুব উপকৃত হবে। কারণ একটা নোট বইয়ের মতো মনে হবে, ফ্লেভারটা তোমার নোট বইয়ের মতো মনে হবে। এছাড়াও তুমি যদি বলো যে স্যার আরও কিছু বুক ছিল, আমি যে হ্যাঁ আছে। রনেন ভট্টাচার্যের রিং থিওরির ওপর একটা ডেডিকেটেডলি একটা বুক আছে, দিস ওয়ান, এটা রনেন ভট্টাচার্য। কিন্তু এই বইটা আসার পর এটার আর কোনো মানেই হয় না, ওই জন্য এটাকে ইগনোর করছি। রনেন ভট্টাচার্যের ডেডিকেটেডলি আরও একটা বুক আছে, যে বুকটার নাম হচ্ছে, আবার আরেকটা বুক আছে দেখো, ওই বুকটার নাম হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা 2 অ্যান্ড গ্রুপ থিওরি 2, আর ওটা রিং থিওরি। তাহলে এই দুটো বুকের জয়েন্ট অকারেন্স যেন দিস ওয়ান। তাহলে এই বইটা যখন পেয়ে গেছো, আর এগুলো নেওয়ার দরকার নেই। এছাড়া যদি কেউ বলো যে আমাকে অ্যালজেব্রার একটা ভালো বুক আরো বলুন, সেই বইটা হচ্ছে সেন ঘোষ মুখোপাধ্যায়ের বুকটা আমি খুঁজে পাচ্ছি না, কোথাও একটা আছে। সেন ঘোষ মুখোপাধ্যায় অ্যালজেব্রার ভালো বুক হচ্ছে সেন ঘোষ মুখোপাধ্যায় অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। সেটা রিং থিওরিটা খুব সুন্দর পাবে এখান থেকে। আর গ্রুপ থিওরি 2টা পুরোটা পাবে না, কিছুটা পার্ট এখানে পাবে। এই গেল গ্রুপ থিওরি সংক্রান্ত সিলেবাসটা নিয়ে তোমাদেরকে বললাম। আর মেকানিক্সটা আমি কোনোদিন পড়াই না, মেকানিক্সে শুধু পার্টিকেল ডিনামিক্সটা পড়িয়েছি, নাহলে কোনোদিন পড়াইনি। সো ওই সিলেবাসটা অনুসারই বলবে, আমি আর ওটা নিয়ে আর ঘাটাচ্ছি না। আমার টোটাল সিলেবাস নিয়ে কভার হলো। যদি কেউ ফার্দার আমাকে জিজ্ঞাসা করো যে সিলেবাসের ডিটেলস যে গল্পগুলো সেইগুলো কেমন, তাহলে আমি বলছি এটা, কিন্তু এটা বললে কেমন অদ্ভুত লাগবে। লিমিট, কন্টিনিউইটি, ডিফারেন্সিবিলিটির যদি আমি লাইন বাই লাইন সিলেবাসটা বলি, তো একটু অদ্ভুত লাগবে। বলে স্যার পড়বো না, ছেড়ে দেবো, স্যার পড়বো না, অন্য টিচারের কাছে পড়বো, নাহলে পড়বোই না, আমি অন্য সাবজেক্ট নিয়ে পড়বো, এরকম বলতে পারো। কারণ এর ভেতরে ঢুকতে গেলে তো ধরে পড়ানোর পরেই করা ভালো। তবে এইটুকু বলে রাখি, লিমিট পড়তে গেলে সিকোয়েন্স জানতে হবে। তুমি সিকোয়েন্স জানো না, তাহলে লিমিট পারবে না। তাহলে উপায় কি? বলে আগে সিকোয়েন্স পড়ো। কোথায় পড়বে? না মাপার বই দেখে পড়ো। এছাড়া আর কোনো উপায়? আমি যে আছে, আমি একটু রিপিট করব। তো রিপিট করে লিমিট মানে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া অফ লিমিট। আর মনে আছে রে বাবা কোচি সিকোয়েন্স? হ্যাঁ এখানেও আছে কোচি সিকোয়েন্স। তাহলে কোচি ক্রাইটেরিয়া ফর এক্সিস্টেন্স অফ লিমিট, যদিও এর স্টেটমেন্টটা আমাদের সিলেবাসে আছে। লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট কি জিনিস, দিয়ে লিমিটের পার্ট হচ্ছে দিস ওয়ান। কন্টিনিউইটিটা হিউজ সিলেবাস। কন্টিনিউটি অফ এ ফাংশন, তারপরে সিকুয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, ভেরি ইম্পর্টেন্ট। কন্টিনিউটির পরে ডিসকন্টিনিউটি, বিভিন্ন রকম ফাংশনের কন্টিনিউটি, বাউন্ডেড ফাংশন কাকে বলে, নেভারহুড প্রপার্টি বলতে কি বুঝি, তারপরে তোমার হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন। আরেকটা আছে বলজানো-ওয়েস্টার থিওরাম, অলরেডি তোমরা জানো বলজানো-ওয়েস্টার থিওরাম। তার সঙ্গে আছে ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি, ডিসকন্টিনিউটি, মনোটোন ফাংশন, স্টেপ ফাংশন, পিস ওয়াইজ মনোটোন ফাংশন। এরকম করে পর ফাংশনগুলো আসবে। লাস্টে আরেকটা টপিকস হবে যেটাকে বলা হচ্ছে ইউনিফর্ম কন্টিনিউটি। ইউনিফর্ম কন্টিনিউটির আন্ডারে বেশ কিছু টপিকস দিয়ে কন্টিনিউটিটা পুরোটা শেষ হলো। তারপর কি চলে আসছে? ডিফারেন্সিবিলিটি। মার্কস ডিস্ট্রিবিউশনে তুমি কি দেখতে পাচ্ছ? মার্কস ডিস্ট্রিবিউশনে দেখতে পাচ্ছ 45 মার্কস হচ্ছে লিমিট কন্টিনিউটি, কোনোদিন ছিল না। 45 মার্কস এতদিন ধরে পড়াচ্ছি, কোনোদিন ছিল না। 45 মার্কস হচ্ছে 3টে টপিক্সে হওয়া উচিত, কিন্তু 45 মার্কস যখন আছে, তার মানে যা পড়বে তাই কমন পাবে। কারণ সিলেবাস যে বিশাল পরিবর্তন হয়েছে, সিলেবাসে যে অনেক কিছু ঢুকে গেছে তা নয় কিন্তু। তাহলে 45 মার্কস আছে মানে তুমি যা পড়বে তাই পরীক্ষায় আসবে। যেমনটি আমি
সিরিজ আর সেটিনারে যে গল্পগুলো বলেছিলাম, যে আমি যা যা বলেছিলাম তাই আসবে, বলেছিলাম যে এইগুলো আসবে, এখনো আমার মুখস্থ আছে যে কোনটার পরে কোনটা আসবে, পর 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 বলছিলাম, সেটাই চলে এসেছিল। হুবহু কমন পেয়েছিলে ইয়েস অর নো? লাস্ট দিন একটা প্রতিদিন পড়ানোর সময় দেখছিলে যে প্রতিদিন পড়ানোর সময় যে এটা আসবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 100%, ওটা 100%, এটা 99% বলেছি, আর ওগুলো এসছে কিনা ইয়েস অর নো? এসেছিল? হ্যাঁ কেন এসেছিল? এত কনফিডেন্স কোত্থেকে পেলাম? তার কারণ হচ্ছে নাম্বার বেড়ে গেছে। নাম্বার যদি বেড়ে যায় তো কোশ্চিন দিতে গেলে তো কোনো একটা জায়গা দিতে হবে, কোথায় পাবে কোশ্চিন? ওগুলোই। তাহলে আর্কিমিডিস প্রপার্টি আসবে, ডেন্সিটি প্রপার্টি আসবে, তোমার সেটিনারের সিকোয়েন্স থেকে মনোটন দিয়ে কোশ্চেনগুলো আসবে, কোচি ক্রাইটেরিয়া আসবে, ক্যান্টো ইন্ডাকশন থিওরেম আসবে, বলজানো থিওরেম, তো ওগুলো ছাড়া আর কি আসবে? আর কি আসতে পারে? আর তো কিছু নেই। তারপরে তোমার ওই মনোটন ইনক্রিজিং ডিক্রিজিং সংক্রান্ত যে গল্পগুলো, রুট আন্ডার অফ 7 দিয়ে, ওটাই এসেছিল না, √7 রুট আন্ডার, আমি যেরকম টাইপেরই আসবে, তো একদম ওই টাইপের গুলোই চলে এসেছিল, কারণ উপায় নেই তো, আর কিছু উপায় তো ছিল না। তো ঠিক এখানেও লিমিট কন্টিনিউটি এই ফাংশন থেকে 45 মার্কস, আমি বলছি যথেষ্ট বেশি। এত মার্কস দেওয়ার কোনো মানেই হয় না, অর্থাৎ তুমি যা পড়বে তাই পরীক্ষার সময় আসবে। 45 মার্কস। কোশ্চেন প্যাটার্ন আমি তোমাদেরকে একটু বলেও নিচ্ছি, সব কিছু বুঝে যাবে। ডিফারেন্সিবিলিটি থেকে আছে 30 মার্কস। ডিফারেন্সিবিলিটির সিলেবাসটা তোমার দেখে মনে হবে হালকা, কিন্তু হালকা নয়, কারণ একটা থিওরম বলে তারপরে বলেছে তার অ্যাপ্লিকেশন, রোলস থিওরম, ডারবক্স থিওরম, দুটো থিওরম, মিন ভ্যালু থিওরম, ল্যাগ্রাঞ্জেস অ্যান্ড কোচি মিন ভ্যালু থিওরম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। যখনই তোমার অ্যাপ্লিকেশন বলে দিল, তারপরে ওর আন্ডারে যা যা কথাবার্তা আছে সব, তার সঙ্গে চলে আসো টেলর থিওরম। এটা পড়তে ভালো লাগবে, কন্টিনিউটি পড়তে বিরক্ত লাগবে, কিন্তু ডিফারেন্সিবিলিটি পড়তে দারুণ লাগবে, অন্য রকম লাগবে, মনে হবে যে না স্যার এটা ভালো টপিক পড়ছি। তারপরে চলে আসো ল্যাগ্রাঞ্জেস কোচি থিওরেম সংক্রান্ত কিছু গল্প স্বল্প, লাস্টের দিকে টেলর থিওরেমের অ্যাপ্লিকেশন, তারপরে ম্যাক্সিমা মিনিমা। ম্যাক্সিমা মিনিমা হয়ে যাওয়ার পর কিছু জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন আছে। এইটুকু সিলেবাস হচ্ছে লিসা। যদি কেউ বলে যে স্যার অ্যানালাইসিসের সব থেকে ভালো বুক কি, আমি যে অ্যাপোস্টলের, তো তোমরা রেফারেন্স বুক হিসাবে যদি তোমরা দেখো না, তো অ্যাপোস্টলের বুকটা এখানে থাকবে, টিএম অ্যাপোস্টল। টিএম অ্যাপোস্টলের ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস, যেটা আমি তোমাদের দেখার। এছাড়া এছাড়া আরেকটা খুব ভালো বুক আছে, পার্সোনালি আমার এবারে খুব ভালো লাগে, বাটলে অ্যান্ড শেফার্ড। বাটলে অ্যান্ড শেফার্ডের বুকটা রিয়েল অ্যানালিসিসের জন্য খুব ভালো বুক। যদি কেউ বলে হফম্যান অ্যান্ড কুঞ্চ বলে একটা বই আছে, না হফম্যান কুঞ্চ না, বাটলে শেফার্ড, হফম্যান কুঞ্চ লিনিয়ার অ্যালজেব্রা, তাহলে বাটলে অ্যান্ড শেফার্ডের এই বইটা কিন্তু খুব ভালো বুক। আর রুদিনের বইটা, রুদিনের বইটা খুব ভালো বুক। এগুলো অ্যানালিসিস পড়তে গেলে ওই মাপার বইটা পড়ার পর তারপরে এই বইগুলো পড়বে, ভালো লাগবে। আর তুমি যদি প্রথমেই বিদেশি রাইটারের বইগুলো পড়ো, সব মাথার উপর দিয়ে যাবে, মনে হবে কি পড়ছি আর কি ছাড়ছি, সমস্ত কিছু মাথার উপর দিয়ে যাবে। তো সেটা যেন না হয়, সেই জন্য আগে মাপার বইটা পড়ো, আগে তুমি নিজস্ব ল্যাঙ্গুয়েজে পড়াশোনাটা করো, তারপরে তুমি বিদেশি রাইটারের বইগুলো পড়বে, এর একটা আলাদা ফ্লেভার পাবে, মনে হবে যে না এই অ্যানালাইসিসটা আছে বলেই স্যার ভালো লাগছে, সিলেবাসটা ভালো লাগছে বা বেটার লাগছে। এটা গেল অ্যানালাইসিসের সিলেবাস, তুমি এখানে দেখতে পেলে। আমি এবার আরো তোমাদের কয়েকটা জিনিস দেখাচ্ছি। বলেছিলাম কোশ্চেন প্যাটার্ন, দেখবে যে ওই জায়গাতেই লেখা আছে কোশ্চেন প্যাটার্ন অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন, যেহেতু অলরেডি দিয়ে দিয়েছে আমি এখানে আপলোড করে দিলাম। কোশ্চেন প্যাটার্ন অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখলেও বুঝতে পারবে, সব এখানে দেখতে পাচ্ছ। রিয়েল অ্যানালিসিস মানে আগের সেমেরটা ছেড়ে দাও, ইগনোর করো, অর্ডিনারিটা ছেড়ে দাও, থিওরি অফ রিয়েল ফাংশন। তাহলে থিওরি অফ রিয়েল ফাংশনের কোশ্চেন প্যাটার্ন কি হবে? প্যাটার্ন খুব সহজ, এই প্যাটার্ন হলে ভালো রেজাল্ট করা যায়। কেন? কারণ এই প্যাটার্নে ভালো রেজাল্ট করা যায় কেন? কারণ অ্যান্সার এনি 5 কোশ্চেন আউট অফ 9 কোশ্চেন, এটা মানে খুব সহজ। অ্যান্সার এনি 6 কোশ্চেন আউট অফ 9 কোশ্চেন, এই প্যাটার্ন মানে তুমি বেঁচে গেলে। তোমার যদি কোনো একটা কোশ্চেনে এরকম প্যাটার্ন থাকে 1 2 3 4 5 6 7 8 এরকম করে চলছে, তো তুমি এতগুলোর মধ্যে অন্তত 6টা কোশ্চেন অ্যান্সার করতে পারবে। কিন্তু তাদেরকে যদি গ্রুপ এ গ্রুপ বি করে ভাগ করতো, যে এইখানে 1 এর দাগের এ বি সি, তারপরে 2 এর দাগের এ বি সি, এমন যদি গ্রুপ করতো, আর এই দুটো কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেন করতে হবে, চাপটা কোথায় খেতাম না? হয়তো দেখা গেল যে এগুলোর মধ্যে আমি এটা পাচ্ছি আর এটা পাচ্ছি না, আবার এটা পাচ্ছি, আবার দেখা গেল এর এটা পেলাম, ওটারা হয়তো দেখা গেল এটা পেলাম। কথা বলছি, তার মানে কোনো না কোনো একটা কোশ্চেন মিসিং হবে মিসিং। তাহলে এই প্যাটার্নটা খুব বাজে ছিল, যেটা আগে ছিল সিলেবাসের প্যাটার্নে।
তো আগে এই প্যাটার্নটাকে আমি এটা এটা হওয়ার জন্য অনেকটা বেঁচে গেছো। তাহলে এই কোশ্চিন প্যাটার্ন যদি থাকে তাহলে অ্যান্সার কিন্তু ভালো রকম করে করা যাবে। কি বলেছে, লিমিট কন্টিনিউটি 45 মার্কসের মধ্যে তুমি 3 নম্বরের কোশ্চিন পাচ্ছ, 3 নম্বরের কোশ্চিন পাচ্ছ 5টা, 3 5 15 নাম্বার হলো। কতগুলো কোশ্চেনের মধ্যে? 8টা কোশ্চেনের মধ্যে। তো 8টা থেকে 3টে বাদ দাও, দিয়ে 5টা কোশ্চেন মানে 15 নম্বর পেয়ে গেলে। তারপরে পাচ্ছ 9খানা কোশ্চেনের মধ্যে 5 নম্বরের কোশ্চেন পাচ্ছ 6টা, তাহলে 5 6 30, 5 6 30 মানে 45। তাহলে এই প্যাটার্নটা সহজ হওয়ার জন্য তোমাদের কিন্তু ভালো পরীক্ষা হবে, আমি এখন থেকে বলছি। তো প্যাটার্নটা খুব সহজ। এটা গেল থিওরি অফ রিয়েল ফাংশনের প্যাটার্ন। আচ্ছা চলে আসো তারপরে মেকানিক্সের প্যাটার্নটা আমি কিছুই বলবো না। মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 1, মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 1 যেটা 1 মানে কি ইন্টিগ্রাল পার্ট একটা, আর একটা হচ্ছে লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি পার্ট। তো লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি পার্ট, ইন্টিগ্রাল পার্ট সব মিলে 60 মার্কস, 60 মার্কস সমস্ত কিছু মিলে। এখান থেকে মিনিমাম তোমার 20 মার্কসের মতো আসবে, 20 থেকে 15 মার্কসের মতো আসবে ইন্টিগ্রাল পার্ট থেকে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা তোমাদের বলি। এই যে লং কোশ্চেনগুলো যেটা দেখতে পাচ্ছ সেটা তোমার 10 মার্কস আছে। এই 10 মার্কস কথাটির মানে হচ্ছে যে তোমাকে কোনো একটা কোশ্চেনের এ বি পার্ট দিচ্ছে, কারণ 10 একবারে দিতে পারে না। তাহলে 10 দেবে না, তার পরিবর্তে কি দেবে? 5 5 এটা দিতে পারে, বা 6 4 দিতে পারে। তাহলে এটা কিন্তু পার্ট থাকবে, অর্থাৎ কোনো একটা কোশ্চেন মিসিং হলেও হতে পারে। তো 10 মার্কসের কোশ্চেন তুমি পাচ্ছ কটা? 5টা কোশ্চেন অ্যান্সার করতে হবে আউট অফ 8। তার মধ্যে মিনিমাম 3খানা কোশ্চেন থাকবে ইন্টিগ্রাল পার্ট থেকে। ভলিউম বের করে একটা কোশ্চেন, ইন্টিগ্রেশন বের করে একটা কোশ্চেন, এরিয়া বের করে একটা কোশ্চেন, সারফেস এরিয়া বের করা কোশ্চেন, আর ডিফারেন্সিবিলিটি আন্ডার ইন্টিগ্রাল সাইনের একটা কোশ্চেন। অর্থাৎ টোটাল 4টের মতো কোশ্চেন থাকবে। 4টের মতো কোশ্চেন থাকলে তোমাকে অ্যান্সার এনি 8 বলেছে। তো 4টে কোশ্চেন 8টা কোশ্চেনের মধ্যে 4টে কোশ্চেন ওখানে থাকবে। 4টের মধ্যে তুমি এবার 3টে কোশ্চেন অ্যান্সার করো, তাহলে 30 নাম্বার এটাতে পাচ্ছ। প্লাস শর্ট কোশ্চেনগুলো তো আছেই, শর্ট কোশ্চেনগুলো 2 মার্কস দিয়েছে। 2 মার্কসের শর্ট কোশ্চেন 5 নম্বর, তাহলে এখানে পাচ্ছ তুমি 50 আর 5 দুগুণে 10, 60 মার্কস অতিরিক্ত। বুঝতে পারছো? এত নাম্বার শুধু MVC1। আমি না MVC1 এতদিন পড়িয়েছি, এত নাম্বার কোথাও ছিল না। যদি তোমরা বলো যে স্যার নাম্বারটা নিয়ে এত ভাবছেন কেন, সিলেবাস কিন্তু সেম রেখেছে। তোমরা এমনিতেও পরীক্ষা দিচ্ছ হিউজ নাম্বারের, তো নাম্বারটা শুধু বেশি করেছে, তোমার তো পড়তে হচ্ছে তো প্রায় একই রকম। যেন নাম্বার বেশি, টাইম ডিউরেশনটা ওই জন্য বেশি পাচ্ছ। 75 মার্কস, যেমন আগে CBCS সিস্টেমে 65 মার্কস ছিল, 65 মার্কসের জায়গায় তোমার 75 হলো, তো 10 নম্বর তো এমনি বেড়ে গেলো। আর সিলেবাসটা চেঞ্জ করলো কোথায়? মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 1 একটা ছিল, সেটা সেমিস্টার 4-এ এখন ছিল। মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 2টা ছিল সেমিস্টার 5-এ। সেমিস্টার 5-এর টপিকসটা আগে আনার জন্য একটু হলেও প্রবলেম হয়েছে, পড়ানোর ক্ষেত্রে বুঝে যাবে কি হচ্ছে না হচ্ছে। পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকেও একটু কাটছাট করেছে। পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন 30 মার্কস ছিল, সেই 30 মার্কসের মধ্যে মাত্র করে দিল 15 মার্কস। তাহলে সিলেবাস কমালো? আমি যে হ্যাঁ সিলেবাস কমিয়েছে। কেন সিলেবাসটা কমালো? কারণ ইন্টিগ্রেশনটা যেহেতু নেই আমাদের, তো ইন্টিগ্রেশনের অঙ্কগুলো বাদ দিয়ে দিল। ইন্টিগ্রেশনের অঙ্কগুলো বাদ দেওয়ার জন্য এর সিলেবাসটা অনেকটা কমে গেছে। 5টা কোশ্চেনের মধ্যে তোমাকে 3খানা কোশ্চেন অ্যান্সার করতে হবে। সো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যেমন হুবহু কমন পেয়েছিলে, ওরকম পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে তুমি কমন পাবে। ওকে, এই গেল আমার সমস্ত কিছু। গ্রুপ থিওরি 2 যেটা বলছিলাম তোমাদেরকে, যে একদম নর্মাল সাবগ্রুপ থেকে শুরু হবে। আচ্ছা কোশ্চেন প্যাটার্ন, এটা কোশ্চেন প্যাটার্ন আর বলছি না গ্রুপ থিওরি। এই গেল টোটাল জায়গা। এবার যদি তোমরা কেউ বলো যে আমার কোশ্চেন প্যাটার্ন বুঝলাম, আমার পিডি আর মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের সিলেবাসটা একটু দেখানো দরকার, তাহলে তার জন্য তোমরা পিডির ব্যাচটাতে যাবে। পিডির ব্যাচ মানে এই যে পিডি অ্যান্ড মাল্টিভেরিয়েট ক্যালকুলাস ব্যাচ, সেই ব্যাচটাতে যাবে। গিয়ে তার স্টাডি মেটেরিয়ালে যাবে, কন্টেন্টে যাবে, স্টাডি মেটেরিয়ালে যাবে। স্টাডি মেটেরিয়ালে গেলে রিয়েল অ্যানালিসিস, ওখানে স্টাডি মেটেরিয়ালের সিলেবাস বলে লেখা আছে, শুধু দেখো সিলেবাস অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো সিলেবাস অ্যান্ড প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে আমি CC7 তার সিলেবাস। আচ্ছা এই CC7টা প্রিভিয়াস দিনে ছিল CC9, কারণ পরের সেমিস্টারে ছিল, এই সেমিস্টারে ছিল না। তো এদের সিলেবাসটা কি?
এদের সিলেবাসটা কি? মাল্টিভেরিয়েট ক্যালকুলাসে দেখতেই পাচ্ছ যে অনেকগুলো ছোট ছোট পার্ট। এখানে প্রথম শুরুটা যেটা হয়েছে সেটা হচ্ছে পুরো অ্যানালাইসিসটা আরএন এর মধ্যে হচ্ছে। যখনই আরএন এর মধ্যে অ্যানালাইসিস হবে তাহলে আরএন এর অ্যানালাইসিসে তুমি লিমিট পড়বে, কন্টিনিউটি পড়বে, লিমিট কন্টিনিউটির পরে কি আসবে রে বাবা? ডেরিভেটিভ, তাহলে ডিফারেন্সিবিলিটি পড়বে। তুমি বলছো ডিফারেন্সিবিলিটির মাঝে এত কথা কেন? ডিফারেন্সিবিলিটির মাঝে কারণ পার্শিয়াল ডেরিভেটিভ আসছে, তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ আসছে আর বাকি আরো ছোট ছোট আনুষঙ্গিক গল্প স্বল্প আসছে, তার লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি তুমি পড়ছো। যেহেতু তুমি হায়ার ডাইমেনশনে চলে গেছো তাহলে ডেরিভেটিভটা বিভিন্ন ডিরেকশনে হতে পারে, সেই জন্য ডিরেকশনাল ডেরিভেটিভ পাবে, গ্রেডিয়েন্ট বলে পাবে, ম্যাক্সিমাম মিনিমাম পাবে, এইগুলো নতুন টপিক। পার্শিয়াল ডেরিভেটিভ হায়ার অর্ডার পাবে, পার্শিয়াল ডেরিভেটিভ পরে ওয়েলার্স থিওরাম করে এত দূর পর্যন্ত ইমপ্লিসিট ফাংশন এই পর্যন্ত হচ্ছে তোমার মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 1 বলা উচিত, আর তারপরে এটা হচ্ছে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 2 বলা উচিত, কিন্তু আমাদের 1 2 একসঙ্গে 1 করে দিয়েছে। তাহলে এটাকে বলা হচ্ছে এমভিসি। এমভিসি মানে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 1 হলো। অনেকেই এটাকে বলে ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল, এফএসভি। তাহলে এফএসভি ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল, সেভারাল কথাটির মানে হচ্ছে কিছু, সেভারাল কথাটির মানে হচ্ছে কিছু। তাহলে ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল মানে কিছু ভেরিয়েবলের ফাংশন, অর্থাৎ মোর দেন ওয়ান ভেরিয়েবলের ফাংশন। তো মোর দেন ওয়ান ভেরিয়েবলের ফাংশন তাদের ক্ষেত্রে আমার লিমিট কন্টিনিউটি পর্যন্ত এটা গেল। এইবার চলে আসো সমস্যাটা কোথায়? মাল্টিপল ইন্টিগ্রাল, যে পার্টটা আমি পড়াবো বলেছি। তো মাল্টিপল ইন্টিগ্রাল আপার সাম করবো কি করে? আপার সাম মানে ম্যাথমেটিশিয়ান রিমেন এটা দিয়েছিল, সেই রিমেন ইন্টিগ্রেশনটা আছে সেমিস্টার 5-এ। তার 1 ডাইমেনশন বুঝলাম না, হঠাৎ করে 2 ডাইমেনশন বুঝতে হবে, ওই জন্য খুব প্রবলেম। তারপর কি আছে? লোয়ার সাম। তারপর কি আছে? আপার ইন্টিগ্রাল, লোয়ার ইন্টিগ্রাল, হলো ডাবল ইন্টিগ্রাল। এবার এখানে একটা কথা বলা আছে, নো রিগোরিয়াস ট্রিটমেন্ট ইজ নিডেড, মানে এর একদম প্রচুর ডিটেলসে যে পড়তে হবে এমন কোনো কথা নয়, তুমি শুধু স্টেটমেন্টগুলো করে রেজাল্টগুলোকে শুধু একটু বুঝিয়ে দাও। তবু আপার সাম লোয়ার সাম বলতে গেলে আমাকে তো অ্যানালিটিক্যালি ব্যাপারগুলোকে বোঝাতে হবে, জিওমেট্রিক্যালি বোঝাতে হবে। তারপরে স্টেটমেন্ট অফ এক্সিস্টেন্স থিওরাম, এর প্রুফ দেয়নি কারণ প্রুফ দিতে গেলে চাপ ছিল। ইটারেটেড বা রিপিটেড ইন্টিগ্রাল, তারপরে ফুবিরিস থিওরামের স্টেটমেন্ট, চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন, তারপরে ট্রিপল ইন্টিগ্রেশন হওয়ার পর চেঞ্জ অফ ভেরিয়েবল করে কি করে ইন্টিগ্রেশন করা যায়, ট্রান্সফরমেশন রুলগুলো। তার সঙ্গে আসে ভলিউম কি করে বের করা যায়, সারফেস এরিয়া কি করে বের করা যায়। আর এই যে টার্মগুলো দেখছো না, ভলিউম মানে একটা অঙ্ক দেবে, সারফেস এরিয়া মানে একটা অঙ্ক দেবে, তাহলে ভলিউম সারফেস এরিয়ার একটা অঙ্ক দিল, আর ডিফারেন্সিয়েটিং আন্ডার ইন্টিগ্রাল সাইন লিবনিজ রুল দিয়ে একটা অঙ্ক দিল, দেবেই 100%। তাহলে এটা একটা অঙ্ক, এটা 3টে হয়ে গেল, 10 নম্বর। কিন্তু 10 মানে ভলিউমের যদি প্রবলেম দেয় তাহলে নাম্বার বেশি দেবে, ডিফারেন্সিয়েটিং আন্ডার ইন্টিগ্রাল 6 মিনিমাম দেবে, তাহলে এগুলোর নাম্বার বেশি কারণ ক্যালকুলেশন আছে, তাহলে এগুলো থেকে দেবেই। দিয়ে মাল্টিপল ইন্টিগ্রাল থেকে প্রায় 50% মানে 25-60-র মধ্যে 30 চলে আসবে হয়তো, না হলে 25 আসবে। তাহলে 25 আর এদিকে 15, ঠিক আছে? এই হলো আমার টোটাল সিলেবাস। এরপরে তোমাদের কোনো কোয়েরি আছে? তাড়াতাড়ি বলো। সিলেবাস নিয়ে কোনো চিন্তা আছে? সিলেবাসের ডিটেল সিলেবাসটা বলার দরকার ছিল না, তবু আমি টাচ করলাম কারণ আমি অন্য কিছু পড়াবো না আজকে। তোমাদের কিছু আছে? কোয়েরি আছে? এনি কোয়েরি বলে ফেলো। বলবে তো? কেউ কিছু বলছে? স্যার এমবিসি 2 এর জন্য কি আলাদা বই কিনতে হবে নাকি এমবিসি 1 বইতে সব হয়ে যাবে? না, ওই জন্য আমি বললাম তুমি যদি ইসমাইল হকের বইটা কেনো তাহলে তোমাকে আলাদা কিছু কিনতে হবে না, এটা কিনলে যথেষ্ট না। বাট এটা যদি কেনো তাহলে আলাদা কিনতে হবে। এটা দেখো লেখাই আছে ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল লেখা আছে। আমরা এসকে মাপার বইটা কিনি না, এসকে মাপার বইতে নেই তো, আমি তখন শুরুতেই ওই জন্য বললাম এসকে মাপার বুক মানে রিয়েল অ্যানালিসিস। তাহলে নামটা কি? রিয়েল অ্যানালিসিস। এর ছবি কি? যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে রিয়েল অ্যানালিসিস ছবি কেমন হবে, তাহলে রিয়েল অ্যানালিসিস ছবি হচ্ছে দিস ওয়ান, এটা হচ্ছে ছবি। বলে আর কিছু স্যার? আমি না, আর কিছু হবে না, এটাই ছবি। এই ছবির আন্ডারে এরকম করব, এই সবই কায়দা করবো, এর বাইরে কিছু হবে না।
তো রিয়েল অ্যানালিসিস মানে এইটুকু ছবি। তাহলে রিয়েল অ্যানালিসিস হচ্ছে দিস ওয়ান, এই তো রিয়েল নাম্বার, রিয়েল অ্যানালিসিস, তাহলে এটা ছবি। যখন তুমি মাল্টিভেরিয়েট ক্যালকুলাস বলছো তাহলে R2, তাহলে তুমি যদি R2-র মধ্যে থাকো তাহলে তোমার ছবি এমন, ঠিক। এবার তুমি যদি R3-র মধ্যে থাকো তাহলে আমি ছবি আঁকতেই পারবো না। R3-র মধ্যে ছবি আঁকবো কি করে? তো চাপে পড়ে যাবো তো। তাহলে R3-র ছবি যখনই আঁকতে হবে তখন আমাকে চলে যেতে হবে জিওজেব্রাতে। R3 যেই ছবি আঁকতে বললাম তার মানে এবার জিওজেব্রাতে চলে যেতে হবে। এবার আমি এইখানে এর ছবি আঁকতে পারবো যে এটা আমার R3, এই হলো আমার R3। তাহলে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস যদি করতে হয় তাহলে এরকম ছবি পাচ্ছ, এরকম ছবি পাচ্ছ। তো এই ছবিটা কি আমি এঁকেছি বা এই ছবিটা কি রাইটার এঁকেছে? না, এইখানে পুট করেছে, এখানে পুট করে এই ছবিটা এখানে এঁকেছে। কি করেছে? জাস্ট মানগুলো বসিয়েছে। দেখো কিছুই না, এটা একটা সিলিন্ডার, এটা হচ্ছে সিলিন্ডার, তাকে কোনো একটা প্লেন দিয়ে কাট করা হয়েছে। তা সিলিন্ডারকে প্লেন দিয়ে কাট করা হয়েছে, ছবি কেমন হবে? দেখো সিলিন্ডার তো x² + y² সমান সমান সাম a স্কোয়ার সমান সমান সাম a², ব্যাস। তাহলে এই ছবিটাই এঁকেছে, আর কিছু না, এরকম ছবি। এবার আরেকটা প্লেন দিয়ে কাট করেছে, তো প্লেন দিয়ে কাট করে এবার তুমি রেডিয়াসটাকে এটাকে যদি চেঞ্জ করো তাহলে সিলিন্ডারের এই ভ্যালুগুলো চেঞ্জ হবে, এটাকে চেঞ্জ করলে ভ্যালুগুলো চেঞ্জ হবে। ইনডাইরেক্টলি বলা হচ্ছে যে তুমি মাল্টিভেরিয়েট ক্যালকুলাস করছো মানে তুমি জিওজেব্রা ছাড়া বোঝানো যাবে না। আমি দীর্ঘদিন ধরে মাল্টিপল ইন্টিগ্রেশনটা করিয়েছি, ভিজুয়ালাইজেশনটা পরিষ্কার হবে, তারপর অন্য কিছু। তুমি অঙ্ক পারলে না আলাদা ব্যাপার, কিন্তু কেন করলাম স্যার, কেন ট্রিপল ইন্টিগ্রেশন করে এরিয়াটা এদিক থেকে ওদিক নিলাম, সেই ভিজুয়ালাইজেশন ক্লিয়ার অবশ্যই হবে। তুমি পারছো না তোমার প্র্যাকটিসের অভাবে, সেটা আলাদা ব্যাপার, সেটা একদমই আলাদা ব্যাপার। ওকে, তো মাল্টিভেরিয়েট ক্যালকুলাস মানে 2 ডাইমেনশন অ্যানালিসিস, তার জন্য তোমাকে আলাদা বুক নিতেই হবে, এসকে মাপা হবে না। এসকে মাপার কন্টেন্টটা দেখলে আমি তোমাদেরকে এক এক করে বলি কেমন আছে। প্রথমে হচ্ছে রিয়েল নাম্বার, তারপরে সেটিনার বা পয়েন্ট সেট থিওরি বলে অনেকে, তারপরে হচ্ছে সিকোয়েন্স, তারপরে হচ্ছে সিরিজ হলো, তারপরে ফাংশন, প্রথমে ফাংশন ডিফাইন করেছে, তারপরে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, তারপরে ইন্টিগ্রেবিলিটি, ইন্টিগ্রেবিলিটির মধ্যে রিমেন ইন্টিগ্রেবিলিটি পড়ছে, তারপরে ইমপ্রপার ইন্টিগ্রেশন হয়ে গেল ইন্টিগ্রেশন। এবার চলে আসো সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন, পাওয়ার সিরিজ, ব্যাস চ্যাপ্টার শেষ, এর বাইরে আর কিছু নেই। তার মানে যা বললাম সব রিয়েল অ্যানালিসিসে। এবার তাহলে এইখানে কি আছে, বা অ্যাডভান্স অ্যালজেব্রার যে বইগুলো সেটাতে কি আছে? যদি আমরা অ্যানালাইসিসের এটাকে রেফারেন্স বুক হিসেবে নেই, যদি এটাকে রেফারেন্স বুক হিসেবে নেই, তাহলে কিন্তু এই বুকটা না নিলেও চলবে, এই বুকটা না নিলেও চলবে, তাহলে এই বই থেকে হয়ে যাবে। তুই বলছো কেন? কারণ এখানকার কন্টেন্টটা কি আছে সেটা শোনো। রিয়েল নাম্বার সিস্টেম প্রথমেই, সেটিনার, সিকোয়েন্স, সিরিজ, তারপরে ফাংশন ডিফাইন করেছে, তারপর লিমিট, ফাংশন মানে ম্যাপিং, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি হলো, তারপর রিমেন ইন্টিগ্রেবিলিটি, ইমপ্রপার ইন্টিগ্রেশন, সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন, পাওয়ার সিরিজ, তারপরে এখানে আছে ফুরিয়ার সিরিজ মানে এক্সট্রা টার্ম হলো। তারপরে চলে আসো 2 ডাইমেনশনে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি মানে ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল, তারপরে 2 ডাইমেনশনে পার্শিয়াল ডেরিভেটিভ, 2 ডাইমেনশনে ইন্টিগ্রেবিলিটি মানে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস। কোনো বইতে যদি এরকম টাইপের ছবি আসে তার মানে জিওজেব্রা ইউজ করে যে ছবিগুলো এসছে তার মানে ওটা মাল্টিভেরিয়েট ক্যালকুলাস আছে। বোঝা গেছে? আর কিছু কোয়েরি আছে কারো? বুক কি কিনবে তাই তো, এক্ষুনি বই কেনার দরকার নেই, যেহেতু তোমার অলরেডি কিছু না কিছু বুক আছে, ওটা দিয়ে চলে যাবে, কাজ চলে যাবে। আমার এমনি তো পারফেক্ট নোট তৈরি করা আছে, আমি সবই লিখে দিই টুকটাক করে, আর নোটটাও তোমাদেরকে আমি সাপ্লাই করবো, একদম পারফেক্ট নোট, মানে সেকেন্ড টাইম ওই নোটের বাইরে অন্য কিছু আসবে না, এইটুকু বলতে পারি। নোটের বাইরে অন্য কিছু আসবে না, কিন্তু আমি নোটটা তোমাদের দিয়ে দিলাম, তোমরা জেরক্স করে নিলে, দিয়ে বললে আমার সিলেবাস শেষ, আমি ওটাতে বিশ্বাসী নই। কারণ নোট পেলেই যদি সিলেবাস শেষ হয়ে যায়, তো মাপার বই তো তোমার কাছে আছে, পারফেক্টলি লেখা আছে, তাহলে সিলেবাস শেষ, তাহলে পড়ার দরকার নেই। এই টপিক্সটা এমন টপিক যে আন্ডারলাইন করে করে পড়লেও বোঝা যায় না, মানে তোমাকে কাউকে না কাউকে একটু গাইড করতে হবে যে কি বলতে চাইছে, ওর ইনার মিনিংটা কি সেটা গাইড করতেই হবে, নাহলে পারবে না।
ওকে, আর কারো কোনো কোয়েরি আছে? বলো। তাহলে মাল্টিভেরিয়েট ক্যালকুলাসটা অ্যানালাইসিস। মাল্টিভেরিয়েট ওডির মতো অঙ্ক আছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে, পিডিতে আছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওডি মানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, পিডি মানে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে ওর মধ্যে আছে। আর মাল্টিভেরিয়েট ক্যালকুলাসটা কিছুটা ক্যালকুলাসের মতো হবে, মানে অঙ্কগুলো ফর্মুলা দিয়ে অঙ্ক হয়ে যাবে, ওটা ভালো লাগবে। ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল বা মাল্টিভেরিয়েট ক্যালকুলাস এটা খুব সহজ, কিচ্ছু নেই। অ্যানালাইসিসটা বরঞ্চ ইনার মিনিংয়ে ঢুকতে হবে, নাহলে পারবে না। বুঝতে পারছো কি বলছি? কোনো টপিকসই কঠিন নয় রে বাবা, কেউ না কেউ তো ভেবেছে, তো ওইভাবে ভাবাতে হবে। যদি আমি ঠিকঠাক করে তোমাদেরকে বলি, ঠিকঠাক করে যদি পড়াই, তাহলে ভালো লাগবে। আদারওয়াইজ মনে হবে যে স্যার কি হচ্ছে, কি জটিল লাগছে, এটা হতে পারে। কিন্তু যদি ঠিকঠাক করে পড়াই তাহলে দেখবে একদম পরিষ্কার হয়ে যাবে। লার্জ সিলেবাস, টাইম কম, ঠিক বলেছো। অভিষেক বলছে সত্যি লার্জ সিলেবাস মানে এত বড় সিলেবাস, আর হঠাৎ করে ধাক্কাটা দিচ্ছে। কারণ সেমিস্টার ওয়ানে কোনো মানে হয় একটা সিসি, যদিও মাইনরের পার্টগুলো পড়তে হচ্ছিল। সেমিস্টার টু তো একটা সিসি, সেমিস্টার টু একটা সিসি কোনো মতেই মানায় না, ওখানে দুটো সিসি দরকার ছিল। এবার হিউজ সিলেবাস হঠাৎ করে ধাক্কাটা দিল, এই হঠাৎ ধাক্কাটা সামলে নিলে তুমি অনেক দূর যেতে পারবে। আদারওয়াইজ অলরেডি অনেকজন ফিল্টার হয়ে গেছে, বলে না, দেখবো তোমার বন্ধুদের মধ্যে কেউ না কেউ হয়তো বাড়ি চলে গেছে, বলে আর পড়বো না। বলে কি করবো, বলে বাড়িতে হাল চাষবো বা জমি তো আছে। তারপরে তুমি অলরেডি অনেকজনকে ফিল্টার করে দিয়েছো। এবার পিরামিডের সিঙ্গে পৌঁছাতে গেলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। এতদিন ধরে যখন তুমি হাল ছাড়োনি, এতদিন ধরে যখন তুমি টিকে আছো, তার মানে ওই পর্যন্ত পৌঁছাবে, এভারেস্টের সিঙ্গে পৌঁছাবে। এই সেমে মাইনর নেই অভিষেক? ও এই সেমও তো মাইনর আছে তোমাদের, এখানেও তো মাইনর আছে, একটা মাইনর, আর ফিফথ সেমে দুটো করে মাইনর পেপার, ওখানে আবার দুটো মাইনর। সানডেতে অফলাইন হবে, অনলাইনও হবে। আর তোমরা যদি অফলাইনে আসতে চাও তাহলে আমি বৃহস্পতিবার করে আরেকটা অফলাইন করাবো, তাহলে দুটো অফলাইন করাবো। উইকলি 5টা করে ক্লাস করাবো, কারণ রিস্ক নিতে চাইছি না। রিস্ক এই কারণে নিতে চাইছি না, আমাকে সিলেবাস শেষ করতে হবে। আমি প্রিভিয়াস সেমিস্টারে পড়ে যেটা বুঝলাম, প্রিভিয়াস সেমিস্টারে পড়িয়েও যেটা বুঝলাম, যে সিলেবাস শেষ করো, ঠিক তোমার ভালো রেজাল্ট হবে। আমরা আগের সেমে সপ্তাহে 7 দিনই পড়িয়েছি, কিন্তু এবার একটু কমে যাবে। সপ্তাহে 7 দিন মানে প্রায় সবসময়, মানে টাইম টেবিলটা তো সামনেই আছে, আমি দেখতে পাচ্ছি প্রতিদিন পড়ানো হচ্ছিল, প্রতিদিন। ক্লান্ত হয়ে গেছিলেন নাকি, পড়ে পড়ে ক্লান্ত হয়ে গেছিলেন? তো এই সেমে আমি রিস্ক নিতে চাইছি না। এই সেমে আমি 4টে ক্লাস করলে হয়ে যায়, কিন্তু আমি 5খানা ক্লাস করব, যেন আমার স্মুথলি সিলেবাসটা শেষ হয়। সিলেবাস শেষ করার পর না, লাস্টের দিকে ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করাটা খুব দরকার, যেটা আমরা এবছর খুব উপকার পেয়েছি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করার পর তোমাদের উপকার হয়নি? তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করাটা খুব দরকার, যেটা করার পর আমার মনে হয়েছিল যে না, কনফিডেন্স তোমরা পেয়েছো। প্রতিদিন পড়াতাম আর বলতাম যে হ্যাঁ এবার কনফিডেন্স বেড়েছে, আমি যে হ্যাঁ কনফিডেন্স বেড়েছে। স্যার ক্লাসের মাঝে মাঝে যদি দু একটা করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাস করেন তাহলে ভালো হয় না? না সেটা তো অবশ্যই করবো। একেবারে শেষে করুন। না শেষে করি না তো, এ কি, আমি কি করি বলো, দেখো যেই হয়ে গেল তো, এরকম পড়াচ্ছি, পড়াতে পড়াতে তোমাদেরকে ধরো একটা কোশ্চেন করালাম, করানোর পর আমার মনে হলো যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পড়াচ্ছি, দেখি তো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে কেমন কোশ্চেন এসছে। তাহলে প্রিভিয়াস দিনের কোশ্চেনটা আমি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, তখন এমসিকিউ ছিল, এখন আর এমসিকিউ নেই। এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের কোশ্চেনগুলো ঠিক অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কোশ্চেনগুলোর মতো, সেম টু সেম, কোনো পরিবর্তন নেই। দেখো একই রকম, প্রায় একই রকম। ওই যে বলেছিলাম তোমাদের ডাবল ইন্টিগ্রেশন, যেটা এই যে ডাবল ইন্টিগ্রেশন, মানে তুমি সিঙ্গেল ইন্টিগ্রেশন জানো না, ডাবল ইন্টিগ্রেশনের অঙ্ক করবে, এটা হচ্ছে মাল্টিপল ইন্টিগ্রেশন। ডাবল ইন্টিগ্রেশনের পরে এটা হচ্ছে রিপিটেড ইন্টিগ্রেশন, এমসিকিউ যে কোশ্চেনগুলো এসেছিল। তারপর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে সেই সলভ করো, সলভ করো মানে জেনারেল সলিউশন বের করো, নাহলে কমপ্লিট ইন্টিগ্রাল বের করো। আর আগে দেখো মাল্টিপল ইন্টিগ্রাল যেটা 24 মার্কস এখানে, আর দুটো শর্ট কোশ্চেন, মানে এখানে 30 মার্কস ছিল। 30 মার্কস ছিল, 30 মার্কসের মধ্যে প্রথম কোশ্চেনটা দেখছো, এটা হচ্ছে ডিফারেন্সিয়েটিং আন্ডার ইন্টিগ্রাল সাইন, আর আসবেই আসবে, একদম গ্যারেন্টি আসবে। 6 মার্কস ছিল,
6 মার্কস করে দেয়, কারণ লেন্দি হয়। তারপরে দেখো একটা ইন্ডিকেশন, ডাবল ইন্ডিকেশন 6 মার্কস দিয়েছে। তারপরে দেখো আরেকটা ইন্ডিকেশন, ট্রিপল ইন্ডিকেশনটাও 6 মার্কস দিয়েছে। তারপরে পরের দিকের কিছু কিছু পার্ট আছে, যেমন দেখো বলছে যে সারফেস এরিয়া বের করো, 6 মার্কস দিয়েছে। তারপরটা চলে আসো ভলিউম বের করো, 6 মার্কস দিয়েছে। আমি কি বলতে চাইলাম, আমি বললাম যে প্রত্যেকটা টপিকস যেগুলো যেগুলো নাম দিয়েছি প্রত্যেকটা থেকে একটা করে কোশ্চেন আসবেই আসবে। সেই কারণে তোমরা 30 মার্কসের মতো হয়তো মাল্টিপল ইন্টিগ্রাল থেকেই পেয়ে যাবে, এই তোমার এমভিসি থেকে। বুঝতে পারছো? ঠিক যে এটা গেল একটা। আর রিয়েল অ্যানালাইসিসে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখলে একটু ঘাবড়ে যাবে, কারণ অ্যানালাইসিস নাম শুনলেই তোমাদের অবস্থা খারাপ হয়ে যায়। যদিও অতটা কঠিন নয় রে বাবা, যতটা কঠিন তোমরা ভাবো অতটা কঠিন নয়। তো রিয়েল অ্যানালাইসিসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মানে কন্টেন্টে যাবে, স্টাডি মেটেরিয়ালে যাবে, সিলেবাসে যাবে, দিয়ে প্রিভিয়াস ইয়ারের আমি 2023-এর কোশ্চেনটা দেখছি। 2023-ই লাস্ট হয়েছে, তার মাঝে আর হয়নি। তো 2023-এর কোশ্চেন হচ্ছে প্রিভিয়াস ইয়ারের, তখন কত মার্কস ছিল খেয়াল করো, 65-এর মধ্যে এমসিকিউ ছিল 20 মার্কস। তাহলে এমসিকিউটা আমি জাস্ট আপাতত ইগনোর করছি, দুবার কেন এটা, এমসিকিউটা ইগনোর করছি। চলে আসো 25, এই 25টা হয়ে গেছে, এবার 25টা হয়ে গেছে 40 না কত, 45, 25টা 45, যদিও শর্ট কোশ্চেন ছিল। তো 45 কেমন কোশ্চেন? আচ্ছা একটা কোশ্চেন পরিচিত আছে কিনা দেখো তো, এটা দেখে কি মনে হচ্ছে? স্যান্ডউইচ থিওরাম না? ইয়েস অর নো? শুধু ইউএন ভিএন থাকতো, এটা স্যান্ডউইচ থিওরাম। তা স্যান্ডউইচ থিওরাম, তাহলে স্যান্ডউইচ থিওরাম যেমন প্রুভ করেছে এক্স্যাক্টলি ওরকম। তারপরে দেখো সাইন এক্স বাই এক্স এর লিমিটটা বের করতে বলছে, সিকোয়েন্সের এরকম করতে, কন্টিনিউয়াসের কিছু থিওরাম, মানে যেন ওই যে আমরা সিকোয়েন্স সিরিজের যেমন যেমন কোশ্চেন পেয়েছিলাম ওই প্যাটার্নের কোশ্চেন, আর প্রুফগুলোতে সবগুলোতে দেখবে প্রুফ অর ডিসপ্রুফ, মানে হবে কিনা সেটা চেক করো, ওরকম প্রুফ অর ডিসপ্রুফেই প্রায় 1000 গান্ডা পাবে, প্রচুর প্রুফ অর ডিসপ্রুফ পাবে, যে গিভ অ্যান এক্সাম্পল, প্রুফ অর ডিসপ্রুফ। তো এইগুলো সঙ্গে সঙ্গে আমি আলোচনা করবো, অবশ্যই আলোচনা করবো। তারপরে চলে আসো, এটা হচ্ছে তোমার ডিফারেন্সিবিলিটিতে ওই বড় বড় থিওরামগুলো আছে, এটা ডারবুক থিওরাম, এই থিওরামটা আছে ডারবুক থিওরাম, প্রথম থিওরামটা। তারপরে দেখবে মিন ভ্যালু থিওরাম হয়তো আসবে, ল্যাপিটাল রুলটা বাদ চলে গেছে, কোচি মিন ভ্যালু থিওরাম, এই যে কোচি মিন ভ্যালু থিওরাম, আর ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরাম। তো কোচি মিন ভ্যালু থিওরাম, এইভাবে কোশ্চেনগুলো আসবে, আমি সব বলে দেবো, চিন্তা করার কোনো দরকার নেই। কোনো কোয়েরি আছে আর? তাহলে আজকে এই পর্যন্তই রাখছি, তোমাদের কোয়েরি থাকলে বলো। আছে? টাইম টেবিল হিসেবে কালকে সকালে ক্লাস আছে, তো সকালে কি সাবজেক্ট ঢুকবো কি বলো, নাকি স্টপ রাখবো কদিন? কালকে পয়লা বৈশাখের দিনে আমাদেরটা মানে এক্সামই শেষ হয়ে গেল। রিয়ার এক্সাম হয়নি? আচ্ছা পয়লা বৈশাখে কিন্তু পড়ালে কিন্তু ভালোই হয়, তাহলে কি হবে, সারা বছর ধরে পড়বে। রিয়েল যদি শুরু না করি তাহলে ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল শুরু করা যাবে না, স্টপ থেকে যাবে, শুধু পিডিটা শুরু করা যাবে। ঠিক আছে? নাহলে কালকে পয়লা বৈশাখে ছুটি রাখছি, সেদিন পড়ানো উচিত না। প্রয়োজনে আমি তোমাদেরকে বৃহস্পতিবার দিন কত তারিখ পড়ছে জানি না, থার্সডেটা কত তারিখ পড়ছে রে বাবা? 17 পড়ছে ওই দিন। 17তে আমি একটা ক্লাস করি, লিমিটের মানে জাস্ট ইন্ট্রোডাকশন, ওখানে অ্যানালাইসিসটা কি বলতে চাইছে সেই দিন বরঞ্চ করি। আর এমনিতেও রেকর্ডিং থাকবে, ঠিকই বলেছে সরাস বলছে, রেকর্ডিং থাকবে। আর সবাই লাইকের বন্যা, একদম এত লাইক করেছে, মানে রেকর্ডিং থাকবে শুনেই একদম রেকর্ডিংটা দেখে নেবে, যা পড়ানো হচ্ছে সঙ্গে সঙ্গে রেকর্ডিং চলে আসবে, রেকর্ডিংটা দেখে নেবে, যদি খুব অসুবিধা হয়। ওকে, আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদেরকে কয়েকটা জায়গা আমি কভার করতে পারলাম। সিলেবাস নিয়ে ডিটেলস আলোচনা, এত সিলেবাস নিয়ে আলোচনা কোনোবারই করিনি। 2 নম্বর হচ্ছে বই কি আছে, রেফারেন্স বুকগুলো যদি তোমরা বলো যে স্যার সব ছবি তুলে সুন্দর করে লিস্ট করে পাঠিয়ে দিন, তাহলে আমি ছবি তুলে লিস্ট করে পাঠাতে পারি।
আর মার্কস ডিস্ট্রিবিউশন কী ছিল সেটা নিয়েও একটু আলোচনা করলাম। প্রিভিয়াস দিনগুলোতে কেমন কোশ্চিন আসতো সেটাও আলোচনা করলাম। প্রিভিয়াস দিনের কোশ্চিনের সঙ্গে মিলবে না, তোমরা ফার্স্ট টাইম একদম নতুন সিলেবাসের সঙ্গে ফার্স্ট টাইম তোমরা মানিয়ে যাচ্ছ, মানে অন্ধকারে আছো অনেকে, কিন্তু যদিও ফার্স্ট টাইম হলেও কোশ্চিন কমন পাচ্ছ বা আইডিয়া পেয়ে যাচ্ছ কী লেভেলের কোশ্চিন টোশ্চিন পরীক্ষার সময় আসে। যেমন আগের বার লাস্টের দিকে যে এক্সামগুলো নিয়েছিলাম একদম ওই প্যাটার্নটাই এসছে, ওর বাইরে কিছু আসেনি, কোশ্চিন প্যাটার্ন তো এমনিতেও বলেই দিয়েছে। আর টাইম টেবিল নিয়ে আলোচনা করলাম, টাইম টেবিলটা তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদি টাইম টেবিলে কিছু ক্লাস করে যায় অ্যাডজাস্ট করে নেব, চিন্তা করার কোনো দরকার নেই। যে কোথাও ধরো তোমাদের টাইম টেবিলে কোনো সমস্যা হচ্ছে বা একটু আগে পরে 5 মিনিট 10 মিনিট 20 মিনিট আধ ঘন্টা আগে পরে করা, ওটা করে নেবো, ওটা নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। ওকে, চলো আজকে এই পর্যন্তই, নেক্সট দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।